এই তোমরা আসছো, তোমরা কি শুনতেছ? শুনতে পাচ্ছি। আচ্ছা, যাই হোক, আমি আরেকটু দেখতেছি কতজন ঢুকছে এখন। 127 অ্যাডমিট অল। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের এই লেকচারটা হচ্ছে 8 আমার হিসাবে, হ্যাঁ লেকচার 8ই পয়েন্ট অ্যান্ড ক্রসিং, পয়েন্টস অ্যান্ড ক্রসিং ট্রান্সপোর্টেশন সি 341-এ আমরা পয়েন্ট টু ক্রসিং চ্যাপ্টারটা আলোচনা করতেছি আজকে। হোয়াট ইজ পয়েন্ট অ্যান্ড ক্রসিং? প্রথম ডেফিনিশন আমরা আসি। ডেফিনিশনে বলতেছে পয়েন্ট অফ ক্রসিং আর প্রোভাইডেড টু ট্রান্সফার দ্য ট্রেন ফ্রম ওয়ান ট্র্যাক টু অ্যানাদার। তার মানে পয়েন্ট অফ ক্রসিং বলতে আমরা কি বুঝতেছি? বলতেছে একটা ট্রেন একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে ট্রান্সফার হওয়াটাকে বলতেছে পয়েন্ট অফ ক্রসিং। ক্লিয়ার কিনা দেখো, একটা ট্রেন একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যে যাবে, সেই যাওয়ার যে মাধ্যমে যাবে সেটাকে বলতেছে পয়েন্ট অফ ক্রসিং, পয়েন্ট অ্যান্ড ক্রসিং। পয়েন্টের আরেক নাম বলতেছে সুইচ, যেখানে ব্র্যাকেটে দেওয়া হচ্ছে সুইচ। পয়েন্টও বলে, সুইচও বলে, তবে পরবর্তীতে এটা আমরা সুইচ হিসেবে অ্যাডমিট করব। ঠিক আছে? সুইচ, দ্য ডিভাইস দ্যাট ইজ ইউজ টু ডাইভার্ট দ্য হুইলস। যে ডিভাইসের মাধ্যমে হুইলটাকে এক ট্র্যাক থেকে আরেকটাকে ডাইভার্ট করা যায় সেটাকে বলতেছে পয়েন্ট অথবা সুইচ। আর ক্রসিং, গ্যাপ ইন দ্য রেল দ্যাট এনাবল দ্য অ্যাকচুয়াল ডাইভার্সন। ক্রসিংটা হচ্ছে একটা গ্যাপ থাকবে যেখান থেকে অ্যাকচুয়ালি একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে ট্রেনটা চলে যাবে, একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে চলে যাবে, সেটা হচ্ছে ডাইভার্সন। দ্যাট ইজ অ্যাকচুয়ালি ডাইভার্স হবে, সেটা হচ্ছে ক্রসিং। এই দুইটা পয়েন্টকে আমরা এই ছবিটার দিকে খেয়াল করি। আমি ছবিটা এখন একটু বড় করে দেখাচ্ছি তোমাদেরকে, সো দ্যাট এটা ক্লিয়ার যেন হয় তোমাদের কাছে। সরি, হ্যাঁ দেখো এবার দেখো এখানে আমরা পয়েন্ট অফ ক্রসিং, পয়েন্টটাকে কোনটাকে বলছি? পয়েন্ট যেটা হচ্ছে, দেখো একটা রেল ট্র্যাক, এটা হচ্ছে টাং রেল বলে এটাকে, আর এটা একটা ট্র্যাক, দুইটাই হচ্ছে টাং রেল। এটাকে এই জায়গাটাকে বলতেছে পয়েন্ট। মানে দেখো এটা এটা খুব পাতলা, এটা হচ্ছে পয়েন্ট। আর ক্রসিং হচ্ছে এই জায়গাটা, যেটা আর টু ডিটেলস আমরা দেখবো। দেখি একটু বড় করে, আমরা একটু বড় করে দেখি। হ্যাঁ দেখো, খেয়াল করো, ক্রসিংটা এই হচ্ছে ক্রসিং, যে এই ট্র্যাকটা এখান দিয়ে গেলে এখানে গ্যাপ থাকবে। দেখো এই ডাইরেকশনে গ্যাপ, এই ডাইরেকশনে গ্যাপ, ট্রেনটা এখান দিয়ে গিয়ে এই ট্র্যাকে চলে যেতে পারে, আবার এখান দিয়ে যে এই ট্র্যাকে যাবে। তার মানে এই ট্র্যাক দিয়ে যেটা আসবে সেটা এই ট্র্যাকে চলে যাবে, এই ট্র্যাক দিয়ে যেটা আসবে সেটা এই ট্র্যাকে যাবে। এখানে কিন্তু কোনো কিছুই এক্সট্রা কিছু করা লাগে না, মানে এটা অটোমেটিকলি একটা গ্যাপ থাকে, তবুও ট্রেনের চাকাটা এখান থেকে এই ট্র্যাকে চলে যেতে পারবে, অথবা এই ট্র্যাক থেকে ট্রেনের চাকাটা এদিকে চলে যাবে। দ্যাট মিনস এখানে একটা গ্যাপ আছে, এই সাইড দিয়ে একটা গ্যাপ আছে। এইটা হচ্ছে ক্রসিং। আর পয়েন্টটা হচ্ছে, খেয়াল করো, দিস ইজ দ্য পয়েন্ট, এই একটা এই দুইটার মধ্যে একটা বার দিয়ে লাগানো থাকে। এই যে বার, এইখান দিয়ে আরো বেশি আছে, এই জায়গাটা বার দিয়ে লাগানো থাকে। এটাকে নাড়ানো যায়, কিভাবে নাড়ায় এটাকে কিভাবে নাড়ায়? দেখো, এটাকে যখন ওদিকে টান দিবে তখন এটা যায় এটার সাথে লেগে যাবে, আর এখানে গ্যাপ হয়ে যাবে। আবার যদি এদিক করে, এদিকে লেগে গেল, এদিকে গ্যাপ হয়ে গেল। তার মানে ট্রেনটা যখন আসবে অটোমেটিক এই ট্র্যাকটা আস্তে আস্তে, এটা ধরো আমি কোন ডাইরেকশনে বলে, আমি যদি এই ডাইরেকশনে যাবে, এই ডাইরেকশন টুয়ার্ডস এই ডাইরেকশন, তাহলে এটা অটোমেটিকলি চাকাটা এটার উপরে উঠে যাবে, আর এটা স্ট্রেট এই ট্র্যাকের উপর দিয়ে যাবে। ক্লিয়ার? তার মানে ট্রেনটা এই পয়েন্ট আর এই পয়েন্ট দিয়ে মুভ করবে। এখন দেখো এই দুইটা পয়েন্ট দিয়ে মুভ করলে কি হচ্ছে, এই পয়েন্ট দিয়ে মুভ করে এদিকে যাবে, আর এই পয়েন্ট দিয়ে মুভ করে
এই দিক দিয়ে চলে যায়। তার মানে এই লেফট ট্র্যাকটা তারা ঠিক করছে। এখন যেভাবে লেগে আছে স্ট্রেচার বার দিয়ে, সেটা লেফট ট্র্যাকে যাওয়ার জন্য করে আছে। আর যদি এটা এদিক চাপ দেয়, মানে রাইট ট্র্যাকে, এইটা রাইটে যদি চাপ দেয়, তাহলে এই চাকাটা এইটু উপরে উঠে যাবে, আর এখানে গ্যাপ থাকবে, তখন এখান দিয়ে যাবে। একটা চাকা এখান দিয়ে যাবে, আর একটা চাকা এইটা যদি লেগে থাকে তাহলে এইটার উপর দিয়ে যাবে। দেখো এখন যাওয়ার পরে কি হচ্ছে, এটা এদিক দিয়ে চলে গেল, আর এটা এদিক দিয়ে, রাইট ট্র্যাক। এটা হচ্ছে পয়েন্ট অফ, মানে কিভাবে ট্র্যাকটা মুভ করতেছে সেটা বলা হচ্ছে। এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে একটা ব্লকের মতন দেখা যাচ্ছে, দেখো একটা ব্লক, এখানে একটা ভিতরে একটা ব্লকে দেখা যায়, এটাকে বলে হিল অফ দ্য সুইচ। এই জিনিসটা আমরা একটু পরে দেখবো, আপাতত দেখায় রাখলাম এই জিনিসটা, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। এখনই আসতেছে। তাহলে আমরা বুঝলাম ক্রসিংটা কি, যেখানে একটা ট্র্যাক থেকে আরেকটা একটা গ্যাপ থাকে, যেখানে গ্যাপ ইন দ্য রেল দ্যাট এনাবল দ্য অ্যাকচুয়াল ডাইভারশন। গ্যাপের জন্য সে একটা থেকে আরেকটা, মানে ড্রাইভার যেদিকে যাইতে চায় সেদিকে চলে যাবে। আর পয়েন্টটা হচ্ছে যে দ্য ডিভাইস দ্যাট ইজ ইউজ টু ডাইভার্ট দ্য হুইল, যে একটা ডিভাইস, এটা দিয়ে ট্রেনটাকে ডাইভার্ট করা যায়। ট্রেনটা স্ট্রেট আসতে থাকলে এইটাকে ডাইভার্ট করবে, আর এইটাকে কখনোই যাবে না। যদি একটু ওয়েটিং এ আছে স্যার, থাকুক, তুমি তোমার এটা পড়া আগে বুঝো, আগে ওয়েটিং এ আছে। স্যার কি হয়েছে স্যার, এই যে মানে সুইচটা স্যার, এটা কি স্যার ম্যানুয়ালি করা লাগে নাকি স্যার এটা অটোমেটিক হয়? এটা বাংলাদেশে সব ম্যানুয়ালি হয়, বাইরে দেশে এটা অটোমেটিক করা হয়। ইট ইজ ডিফারেন্স, এটা কিছুই না। বাংলাদেশে ওই স্টেশন মাস্টারই এটা সুইচটা ম্যানুয়ালি ডাইভার্ট চেঞ্জ করে কোন ট্র্যাকে যাবে, আর বাইরে দেখা যাচ্ছে এটা অটোমেটিক করা যায়। তা অটোমেটিক বলতে সেটা অটোমেটিক না, অটোমেটিক বলতে হচ্ছে যে স্টেশন মাস্টার সে সুইচ টিপ দেবে, তখন এটা সুইচ মানে চেঞ্জ হবে। তার মানে তোমাকে একটা সুইচ অটোমেটিকলি এটা মুভ করবে, বাট একটা বাটন পুশ করতে হবে স্টেশন মাস্টারকে, আদারওয়াইজ এটা সুইচ করবে না। আর বাংলাদেশে কি ওই একটা লোককে বলে, সে যায়, একটা হ্যান্ডেল থাকে, ওইটা আমরা দেখাবো একটু পরে, হ্যান্ডেল দিয়ে টান দিলে তখন এটা এদিকে বা ডান দিকে বাঁ দিকে শিফট করতে পারে। একটা জিনিস খেয়াল করো, এই যে ডান দিক বাঁ দিকে সেটা যে একটা বার দিয়ে আটকানো, কেন, কে বলতে পারবা কেন একটা বার দিয়ে আটকানো থাকে? কারণটা হচ্ছে আমরা জানি যে রেলের গেজটা হচ্ছে ফিক্সড। একটা ট্রেন যখন মুভ করবে গেজের উপর দিয়ে, গেজ জিটা মানে গেজ লাইন, ব্রড গেজের জন্য একটা ফিক্সড উইথ থাকে, যেন এই ফিক্সড উইথে চেঞ্জ না হয় সেই জন্য এটাকে একদম সলিড ভাবে আটকানো থাকে। যেটা এই যে বার একটা বললাম না আটকানো হয়, এই একটা বার দিয়ে খুব টাইট করে আটকানো থাকে, যেন এটা বড় বা ছোট হইতে না পারে। আর এটা দিয়ে এই অ্যাঙ্গেলটাকে ঘোরানো, মানে লেফটে অথবা রাইট সাইডে ঘোরানো হয়। এইটা হচ্ছে সুইচে নিয়ে যায়। টার্ন আউট, এখন আসে টার্ন আউটটা কি? টার্ন আউট হচ্ছে কমপ্লিট সেট অফ পয়েন্ট অফ ক্রসিং ইজ ইনক্লুডেড, মানে কমপ্লিট সেট, এই আমরা যেটাকে বলতেছি কমপ্লিট সেটটা কি, কোনটাকে বলতেছি, যখন এই যে টাং রেলটা, যেটাকে আমরা এই টাং রেল এবং স্টক রেল, স্টক মানে যে মেইন ট্র্যাক, এইটাকে মেইন ট্র্যাক বলে। এই যে মেইন ট্র্যাক এটা, আর এটা হচ্ছে টাং রেল, এইগুলো মিলেই হয় টার্ন আউটটা, মানে কমপ্লিট সেট অফ পয়েন্ট অফ ক্রসিং। পয়েন্ট অফ ক্রসিংটা কি? পয়েন্ট এবং ক্রসিং মিলে পয়েন্ট অফ ক্রসিং, তার কমপ্লিট সেট, এই পুরো সেটটাকে বলা হয় টার্ন আউট। টার্ন আউট যেটা দিয়ে ট্রেনটা, মানে আসল কথা আসলে ঘুরে ফিরে একই। পয়েন্ট অফ ক্রসিং বলতে আমরা যেভাবে একটা ট্রেন একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাবে, সেটা হচ্ছে পয়েন্ট অফ ক্রসিং। আর টার্ন আউট হচ্ছে নাথিং বাট একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাবে, লেফট টার্ন আউট অথবা রাইট টার্ন আউট, ডান দিকে যাবে অথবা বাঁ দিকে যাবে, সেটাকে ডিফাইন করছে, আর কিছুই করে নাই। এখানে কিছু ডেফিনিশন আছে, আজকে আমরা ডেফিনিশন দিকে বেশি এমফেসিস দিচ্ছি বোঝানোর জন্য, পরবর্তীতে আমরা দেখবো কি করা যায়। Turn out, it is the arrangement of point of crossing which leads rail by means of which rolling stock may be diverted from one track to another. তার মানে একটা রোলিং স্টকের হচ্ছে, rolling stock may be diverted from one track to another. রোলিং স্টকের মেইন কাজ, রোলিং স্টক হচ্ছে বলতে যেটাকে আমরা এখানে বলছি এই জিনিসটা, এটা হচ্ছে মেইন কাজ, যে ট্রেনটাকে একটা ট্র্যাক থেকে আরেকটা ডাইভার্ট করে।
এটা যদি এদিক লেগে থাকে তাহলে লেফট টার্নিং নিবে, এটা রাইটে লেগে থাকলে এটা রাইট টার্নিং এ চলে যাবে। এইটাই হচ্ছে রোলিং স্টকের কাজ। টাং রেল এটি এখন এখান দেখো রোলিং স্টক বলছে, রোলিং স্টকটা বলতে কি বুঝাইছে আমি আবারও বলি, রোলিং স্টকটা কি, রোলিং স্টকটা কি, বাই মিনস অফ হুইচ রোলিং স্টক মেবি, রোলিং স্টকটা কি তোমাদেরকে জিজ্ঞাসা করতেছি, তোমরা খেয়াল করতেছো না কি আসো না নাই? আসছে স্যার। রোলিং স্টকটা কি? হ্যাঁ, রোলিং স্টক কনসেপ্ট, রোলিং স্টক হচ্ছে আসলে যেটাকে আমরা চ্যাপ্টার কোথায় পড়ছিলাম, এটা ফ্রিকশনে পড়ছি। রোলিং স্টক হচ্ছে নাথিং বাট দ্য রেল ওয়াগন কোচ, এটাকে আছে রোলিং স্টক বলে। রেল ওয়াগন কোচ এই তিনটাকেই রোলিং স্টক বলে। রোলিং স্টক মে ডাইভার্ট মানে ট্রেনটা যে ডাইরেকশনে ডাইভার্ট করবে সেটাকেই বলতেছে হুইচ ডাইভার্ট রোলিং, ট্রেনটা ডাইভার্ট করে মেবি ডাইভার্টেড ফ্রম ওয়ান ট্র্যাক একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যখন ট্রেনটা মুভ করবে সেটাকে টার্ন আউট বলতেছে। আর টাং রেলটা হচ্ছে যেটা একটু আগে আমি যেটা ভুল বলছিলাম, এখন দেখো টাং রেল হচ্ছে এটাকে টাং রেল বলে। যেখানে এখানে ডেফিনিশনে কি বলছে, ইট ইজ এ ট্যাপার মুভেবল রেল, ট্যাপার চিকন হতে হবে এবং মুভেবল, এটা মুভ করবে, রেল মেড ফ্রম দ্য হায়ার কার্বন ম্যাগনেটাইজ স্টিল, এটা খুব মানে বেশি কার্বনের এবং ম্যাগনেটাইজ স্টিল হবে, টু উইথস্ট্যান্ড ওয়্যার মানে ক্ষয়প্রাপ্তটা সহজে যেন না হয়। ইট ইজ অ্যাটাচড at its thickness and at the rolling line. A tongue rail is also sometimes a switch rail. tongue rail থেকে switch rail বলে sometimes, মানে কখনো কখনো সুইচ রেলও বলে। এখানে তাহলে টাং রেলটা কোনটাকে বলতেছে, এইটাকে টাং রেল। এটা নর্মালি এই রেল যেটা মানে মেইন স্টকে যে রেল যে প্রপার্টি দিয়ে তৈরি হয় এটা সেই প্রপার্টি, এটা আরো হাই কোয়ালিটি অফ প্রপার্টি হয়। কেন? কারণ হচ্ছে এটা খুব থিকা থাকে, এখানে যদি ট্রেনের একটা ধাক্কা আসে তাহলে এটা ব্যাকা হয়ে যাবে, ব্যাকা হয়ে যাবে, সেই জন্য খুব মজবুত হয় এবং এটা সহজে ক্ষয়প্রাপ্ত, যেহেতু এটা খুব চিকন থাকে ক্ষয়প্রাপ্ত হলে তো শেষ হয়ে যাবে, এটা লাইফ টাইম শেষ হয়ে যাবে, সেই জন্য এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ঘর্ষণের পরে এইটা ঘর্ষণের ইফেক্টটা কম থাকবে, মানে ক্ষয়প্রাপ্ত ইফেক্টটা কম থাকবে। এটা হচ্ছে স্টক রেল। It is a running rail against which a tongue rail operates. আচ্ছা, স্টক রেলটা হচ্ছে কি মেইন ট্র্যাক থেকে একটা আছে, খেয়াল করো এখন একটা ট্র্যাক থেকে আরেকটা ট্র্যাকে যাবে, তাহলে একটাকে বলতেছে মেইন ট্র্যাক যেটাকে বলা হয় স্টক রেল, আর যেটা আরেকটা ট্র্যাকে যাবে ডাইভার্ট হওয়ার আগে সেটা কিন্তু টাং রেল দিয়ে ডাইভার্ট হয়। খেয়াল করো এখন ছবিটার দিকে আবার, এইটাকে স্টক রেল বলবে, ঠিক আছে, আর এইটাকে বলবে টাং রেল। টাং রেলটা এখানে শেষ, এরপরে কিন্তু আবার স্টক রেল চলে আসবে, এটা স্টক রেল, যেমন এটাও স্টক রেল। এখানে স্টক রেলটাকে, এখানে স্টক রেল হচ্ছে এইটা, আর টাং রেল হচ্ছে এটা। খেয়াল করে এখানে চারটা, 1 2 3 4, প্রথমটা স্টক রেল, তারপরটা টাং রেল, তারপরটা টাং রেল, তারপরটা স্টক রেল। সো দ্যারফর আমরা যেটাকে বলতেছি যে স্টক রেল হচ্ছে যেটা রানিং রেল এগেইনস্ট টাং রেল অপারেট, টাং রেল যেটাকে অপারেট করে রানিং রেলে নিয়ে যাবে সেটাকে স্টক রেল বলে। সুইচ, এ পেয়ার অফ টাং অ্যান্ড স্টক রেল which necessary connected and fixing from a switch, তার মানে এই 1 2 3 4 এই চারটাই হচ্ছে তোমার কি সুইচ। পয়েন্ট এন্ড ক্রসিং, a pair of tongue rail with their stock rail is termed as point. তো মানে পয়েন্টটাকে কথা ঘুরে ফিরে দেখা যাবে অনেক কিছু একই, তবে এটা অ্যাপ্লিকেশন অনুযায়ী ডেফিনিশনটা চেঞ্জ হয়। এ পেয়ার অফ টাং রেল with their stock rail is known as point, তার মানে বলতে যাচ্ছে এইটা এবং এটা পেয়ার, এটা পেয়ার, এটাকে বলতেছে কি, একটু আগে আমার ডেফিনিশন কি বলছে, পয়েন্ট। আবার এইটা এবং এটা মানে একটা টাং রেল আর স্টক রেল মিলিয়ে হচ্ছে একটা পয়েন্ট, এইটা এবং এটা একটা পয়েন্ট, এই কথাটাই এখানে বলা হচ্ছে। আর ক্রসিং, a crossing is a divert introduced by at a junction where two rail cross to permit the wheel flange of a rail vehicle to pass one track to another.
ক্রসিংটা কি একটু আগে আমরা যেটা বলছি এই জায়গাটাকে ক্রসিং বলে, এখানে দেওয়া আছে দেখো, এখানে খেয়াল করে দেখো এখানে দেওয়া আছে, তার মানে এখান থেকে এটা এদিকে চলে যাবে, এখান থেকে এটা এইদিকে যেতে পারবে। যাই হোক, সোজা কথা, এই যে ক্রসিং ডাইভার্ট মানে ডাইভার্ট করবে উইদাউট এনি হ্যাম্পারিং এনিথিং, ইজিলি ট্রেনটা তার ট্র্যাকে যাইতে পারবে, সেটাকে বলতেছে ক্রসিং। এটা যেদিকে যায় যাইতে পারবে, প্রোভাইডেড ট্র্যাকটা যে ট্র্যাক থেকে আসছে, যেমন স্ট্রেট যদি আসে স্ট্রেট চলে যাবে, যদি এই ট্র্যাক দিয়ে আসে এইদিকে চলে আসবে। এই হচ্ছে ডিফারেন্স। তারপর দেখো হাউ টু সুইচ ওয়ার্ক, কিভাবে সুইচ কাজ করে। খেয়াল করো এখানে এ টু বি বা বি টু এ একই জিনিস। ট্রেনটা দেখো এই যে টাং রেল, এখানে একটা টাং রেল দেখা যাচ্ছে, হ্যাঁ, আর এখানে একটা টাং রেল, এটা গ্যাপ, এটা লেগে আছে। তার মানে কি, তার মানে কি ট্রেনটা যদি স্ট্রেইট আসে এদিক দিয়ে আসে, এটা স্ট্রেট যা এমনি চলে যাবে, এটা আর কোনো দিকে যাবে না। আর যদি এদিক দিয়ে আসে তাহলে কি এখানে গ্যাপ, এই ট্র্যাকের উপর দিয়ে চাকা থাকবে, আর এটা এদিক দিয়ে আসি সোজা চলে যাবে। আবার যদি এটাকে আমি উপরের দিকে লাগাই দিই, নিচেটা গ্যাপ হয়ে যায়, দেখো উপরে লাগানো দিচ্ছে, নিচে লাগাই দেয়। আর ট্রেন যদি এদিক দিয়ে আসে, ট্রেন যদি এদিক দিয়ে আসে, তাহলে এখান থেকে সুইচ করে সে এদিকে চলে আসবে, আর এই ট্র্যাকটা এই স্ট্রেট আর যেতে পারবে না, এটা এদিক দিয়ে চলে আসবে, এটা হচ্ছে টার্ন নিছে। অথবা এখান দিয়ে যদি আসে, সি থেকে এদিকে যায়, তাহলে এটা সোজা যায়, আস্তে করে মেইন ট্র্যাকে উঠে যাবে, এটা সোজা, এটা সোজা যায়, এই সোজাই চলে যাবে, মানে এই ট্র্যাকে এই টাং রেলকে সে স্পর্শ করবে না। আর এখান থেকে যাওয়ার সময় টাং রেলের উপরে উঠে টাং রেল থেকে সে মেইন ট্র্যাকে চলে আসবে। ক্লিয়ার? এটাই হচ্ছে ডিফারেন্স। তার মানে যখনই কোনো ট্রেন টার্নিং নিবে বা টার্নিং এ থাকে পয়েন্ট অফ ক্রসিং, তখন একটা রেল স্টক রেলের উপর থাকবে সবসময়ের জন্য, আরেকটা রেল আরেকটা পার্ট থাকবে স্টক রেল থেকে টাং রেলে যাবে, টাং রেল থেকে আবার স্টক রেলে যাবে। কথাটা মিলে কিনা দেখো এবার কি বলছি। একটা রেল সরাসরি মেইন ট্র্যাকের উপর থাকবে, মানে স্টক রেলের উপর থাকবে, আর একটা চাকা তোমার স্টক রেল থেকে, সরি হ্যাঁ, স্টক রেল থেকে টাং রেল থেকে স্টক রেল। খেয়াল করো এখানে একটা চাকা সরাসরি স্টক রেল উপর দিয়ে যাচ্ছে, আর কোথাও যাবে না, এটাকে স্টক রেল বলতেছে, মেইন ট্র্যাক। আরেকটা চাকা এখান থেকে আসি ডাইভার্ট হয়ে টাং রেল উঠবে, টাং রেল থেকে আসতে আবার মেইন ট্র্যাক মানে স্টক রেলে উঠে যাবে। এটাগুলো এইটাতে বোঝানো হলো। এখন আসে এখানে, এটা একটা স্ট্রেইট ট্র্যাক, সে একটা চাকা এখান দিয়ে সোজা যাবে, আরেকটা চাকা এখান থেকে এসে টাং রেলের উপর, না এটা তো স্টক রেলের উপর দিয়ে যাবে, এটা টাং রেলের উপর যাবে না, শুধু এই ডাইরেকশনটা টাং রেলে যাবে, আর একটা স্টক থেকে স্টকে যাবে, কোনোখানে আর মুভ করবে না। ক্লিয়ার কিনা দেখো। সোজা কথা, যখনই একটা চাকা এখানে দেখো মেইন ট্র্যাকের থেকে মেইন ট্র্যাক স্ট্রেট যখন যাবে, স্ট্রেট যখন ডাইভার্স হবে, তখন কিন্তু দুইটা চাকা, যে ছবিটা আমি এখানে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু দুইবার, যখন এটা স্ট্রেট যাবে তখন এটা মেইন ট্র্যাক থেকে টাং রেলে উঠে মেইন ট্র্যাকে যাবে, আবার যখন এটা রাইট টার্নিং এ যাবে, এটা মেইন ট্র্যাক দিয়ে চলে যাবে, আর এইটা তখন এটা এই পাশে লেগে থাকবে, মেইন ট্র্যাক থেকে টাং রেল থেকে এদিকে যাবে। আর যখন 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 এটা এখানে আসে, যখন এটা স্ট্রেটে মুভ করবে, তখন সরাসরি সে টাং রেলকে স্পর্শ করবে না। যখন এটা ডাইভার্ট হবে, তখনই সে একটা চাকা মেইন ট্র্যাকের উপর দিয়ে চলবে, আর একটা চাকা মেইন ট্র্যাক থেকে টাং রেল থেকে মেইন ট্র্যাকে যাবে। সোজা কথা, আমি যদি এখন কনক্লুশন টানি এইভাবে, যখনই হাউ টু সুইচ কিভাবে কাজ করবে, যখন একটা ট্রেন স্ট্রেট চলবে সে অলওয়েজ টাং রেল দিয়ে যাবে, যখন এটা ডাইভার্ট হবে মানে ডানে অথবা লেফটে, রাইট অথবা লেফট, তখনই সে কি করবে, একটা চাকা মেইন ট্র্যাকের উপর দিয়ে যাবে মানে স্টক রেলের উপর দিয়ে যাবে, আর একটা চাকা স্টক রেল থেকে টাং রেলে উঠবে, টাং রেল থেকে আবার স্টক রেলে যাবে, বাস শেষ। স্লিপার লাইট অন পয়েন্ট অফ ক্রসিং, এই যে পয়েন্ট অফ ক্রসিং, এখানে স্লিপার কিভাবে বসবে, একটা থ্রো স্লিপার আর একটা ইন্টারলেস স্লিপার। থ্রো স্লিপারটা কি, যখন প্রোভাইডেড ইন ওভারঅল লেন্থ পয়েন্ট অফ ক্রসিং এর উপরে যখন স্লিপার থাকবে, দুইটার উপরেই স্লিপারটা থাকবে, মানে নিচে থাকবে, তখন ওইটাকে বলতেছে থ্রো স্লিপার। দেখো এখানে লাল রং দিয়ে আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে থ্রো স্লিপার, মানে মেইন ট্র্যাক এবং ব্রাঞ্চ ট্র্যাক দুইটারই একটা লাইনের একটা পাথের উপর দিয়ে বসানো। আর ইন্টারলেস স্লিপার হচ্ছে
ব্রাঞ্চ রেঞ্জ মানে ব্রাঞ্চ যেটা সেটা আলাদা আর মেইনটা আলাদা লাভ, সেটাকে ইন্টারলেস স্লিপার ইজ ডান বিটুইন দ্য সুইচ অ্যান্ড ক্রসিং, আচ্ছা সুইচ এন্ড ক্রসিং এর মধ্যে থাকবে। তাহলে এখানে ইন্টারলেস অ্যাডভান্টেজ অফ ইন্টারলেস স্লিপার, ইন্টারলেস স্লিপার অ্যাডভান্টেজটা কি, কান্ট ক্যান বি অ্যাডজাস্টেড। তার মানে তুমি রাইট টার্নিং দিলে এই পাশটা এই চাকার এই রেলটা উঠাই দিতে পারো, যেটা আমরা শিখে আসছি যদি মোর দেন 3 ডিগ্রি হয় তখন একটা ক্যান্ট দিতে হবে, মানে সুপার এলিভেশন দিতে হবে, তখনই এটাকে আমি আলাদা দিতে পারবো। যদি এখানে বসাতে চাও একই পাতের উপর তুমি আলাদা করতে পারবে না, মানে সুপার এলিভেশন ব্রাঞ্চটাকে সুপার এলিভেট করা যাবে না। তাহলে এখানে আমরা কি বুঝলাম, থ্রো স্লিপার কখন অ্যাপ্লাই করা যায়, যখন ডিগ্রি লেস দেন 3 তখন থ্রো স্লিপার অ্যাপ্লাই করব, ডিগ্রি মোর দেন 3 ডিগ্রি তখনই আমরা ইন্টারলেস স্লিপার অ্যাপ্লাই করব। আচ্ছা আচ্ছা, তারপর আমরা আসি পয়েন্ট অফ ক্রসিং। সুইচ আবার দুই রকম, স্ট্যাপ সুইচ, স্প্লিট সুইচ। স্ট্যাপ সুইচটা কি, ওল্ড সিস্টেম, এটা অনেক পুরনো, এখন আর দেখবা না, সে পাওয়া যায় না বা অ্যাপ্লাই করা হয় না। নো সেপারেট টাং রেল আর প্রোভাইডেড, মানে আমরা যে একটু আগে দেখলাম একটা টাং রেল থাকে, টাং রেলটা কি আবার দেখো, এই দিস ইজ টাং রেল, এখান থেকে এসে সে এদিকে ডাইভার্ট হয়ে গেছে, এটাকে টাং রেল, আবার এটাকে যাওয়া এটা এদিক দিয়ে আসি এদিকে ব্যাকা হয়ে গেছে, এটাকে টাং রেল। তার মানে আগেকার সিস্টেমে এই টাং রেলটা সেপারেট না, একটা ইনবিল্ট আলাদা টাং রেল থাকতো না, সেটাকে স্ট্যাপ সুইচ বলে। আর স্প্লিট সুইচ হচ্ছে যেখানে টাং রেল অ্যাভেলেবল কিন্তু লুজ হিল টাইপ অথবা আর্টিকুলেটেড টাইপ সুইচ, ফিক্স হিল টাইপ আর স্প্রিঙ্গিং সুইচ আর ফ্লেক্সিবল সুইচ। তার মানে লুজ হিল টাইপ মানে হচ্ছে লুজ হিল টাইপ, হিলে লুজ থাকবে, যেটা আমরা একটু আগে দেখছি দিস ইজ হিল। এটা যদি তুমি এখানে এই দুইটা টাং রেল এবং মেইন ট্র্যাকটাকে যদি আটকায় না রাখা হয় তাহলে এটাকে বলবো লুজ হিল টাইপ, আর যদি আটকায় রাখা হয় তাহলে এটাকে বলতেছে আমরা তখন কি বলতেছি, এটাকে আমরা যে ফিক্সড হিল টাইপ, ফিক্সড। তার মানে এখন খেয়াল করো তোমরা, ফিক্সড আর লুজের মধ্যে পার্থক্য কি হতে পারে। লুজ হিল টাইপ মানে হচ্ছে তাহলে আমার এই লেনটা এখান থেকে যে লেন্থ আছে এটা কম হলেও চলবে, কারণ এটা তো আটকানো না, তখন আমি স্ট্রেসে বাদ দিলে এটা তখন এটা ব্যাকা হইতে পারবে। আর যখন এটা ফিক্সড হবে তখন এই লেনটা অবশ্যই লম্বা হইতে হবে, আদারওয়াইজ তুমি এটাকে ব্যাকা করতে পারবে না। ক্লিয়ার? লুজ হিল টাইপ আর ফিক্স হিল টাইপের মধ্যে পার্থক্যটা হচ্ছে, লুজ হিল টাইপে আমার এই যে হিল থেকে যে এতটুকু ডিস্টেন্সটা সামনে বেড়ে আছে, এটা ডিস্টেন্সটা কম হলেও চলবে। আর ফিক্স হিল টাইপে এই ডিস্টেন্সটা বড় হতে হবে, আদারওয়াইজ এটাকে ব্যাকা করা যাবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে এই লুজ আর হিল টাইপের মধ্যে ডিফারেন্স। সরি, এটা অ্যাঙ্গেল অফ সুইচ, এইটাকে বলা হয় অ্যাঙ্গেল অফ সুইচ। এখানে দেখো, এখানে যে জিনিসটা ইম্পর্টেন্ট হচ্ছে যে the angle formed between the gauge line of the stock rail and the tongue rail as the switch angle or angle of diversion. Switch angle or angle of diversion হচ্ছে nothing but the stock rail এবং মেইন stock rail এবং tongue rail এর মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে সেটাকে অ্যাঙ্গেল বলবে। এখানে দেখো, এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা সব সময় আমাদের কাজ করতে গেলে আমাদের সবসময় থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিংটা আমরা খুব ভালো করে আইডেন্টিফাই করতে পারি। মানে ট্রায়াঙ্গেল থেকে একটা লাইন টান দিলাম, স্টক রেল থেকে একটা লাইন টান দিলাম, যে পয়েন্টে ইন্টারসেক্ট করবে সেটাকে থিওরিটিক্যাল বলবো। আর অ্যাকচুয়াল হচ্ছে না, তারা একটু ভিতরে থাকবে। ঠিক আছে, ক্লিয়ার? তারা একটু ভিতরে থাকবে। এখন কতগুলো ভিতরে থাকবে এটা বাইর করলো কেন্দ্র করে, সেটাকে বলছে ডিফারেন্স D1 এন্ড D2। D1 হচ্ছে অ্যাকচুয়াল আর D2 হচ্ছে মানে D2 মানে D1 হবে।
D2, এই তো দেখো x ইকুয়াল টু D2 মাইনাস D1। থিওরিটিক্যাল ট্রায়াঙ্গেল থেকে D1 কতটুকু ভিতরে থাকবে, এটা যদি আমরা বাইর করতে পারি তখন এটা আমরা এই পয়েন্ট থেকে কতটুকু ভিতরে যাবে সেখানে আমরা ট্রায়াঙ্গেলটা বসাই দিতে পারবো। এখন খেয়াল করো কিভাবে বাইর করব। সাইন থিটা, মানে আমি এটাতে যাই, সাইন থিটা যেগুলো কি, এটা এই হিল ডাইভারজেন মাইনাস T1, দেখি তো এটাকে, হ্যাঁ, হিল ডাইভারজেন মাইনাস T1, T is the thickness of the rail। তাহলে এখানে এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে আমার হিল ডাইভারজেন, এখান থেকে এখানে হাফ টি বাদ দিলে D মাইনাস T, তাহলে এই গ্যাপটা হচ্ছে D মাইনাস T। তাহলে থিটা, সাইন থিটা ইকুয়াল টু এই লম্ব বাই অতিভুজ কত, এখান থেকে D1, সো D মাইনাস T ডিভাইড বাই D1 is equal to D minus T divided by sin theta। আবার যদি আমি এইভাবে কনসিডার করি, বড় অ্যাঙ্গেলটা মানে বিন্দু টু বিন্দু টানলাম, দিস ইজ দ্য অ্যাঙ্গেল, এই থিটা ইজ সেম, দিস ইজ বিকজ অফ ইট ইজ প্যারালাল। সেখান থেকে আমরা কি পাইছি, ডি হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দু হচ্ছে D ডিভাইডেড বাই D2, লম্ব বাই অতিভুজ D2 থিওরিটিক্যাল নোটস। তাহলে D2 is equal to D minus sin theta। তাহলে গ্যাপটা হচ্ছে এই ডিফারেন্সটা হচ্ছে x equal to D2 minus D1 is equal to T by sin theta। তার মানে আমরা যদি থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিংটা জানি, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে কতটুকু ভিতরে থাকবে, T thickness of the rail divided by angle of diversion, angle sin theta দিয়ে যে গ্যাপটা আমরা যে ডিসটেন্স পাবো এই থিওরিটিক্যাল নোজ থেকে অ্যাকচুয়াল নোজটা ততটুকু ভিতরে থাকবে। এবার আসি আমাদের নেক্সট পয়েন্টগুলো, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং। The point rail cannot be manufactured as a well-defined point। দেখো এখানে কি বলতে আছে, the point rail cannot be manufactured as a well-defined point as it would soon break away under the impact action of moving train, ট্রাফিক অফ ট্রেন একই কাজ এখানে বোঝাচ্ছে, ট্রাফিকই বলতে বোঝায়, অনেক ধরনের ট্রেনকে ট্রাফিক বলবে। তার মানে যখন ট্রেন মুভ করবে এবং এটা যদি একটা পয়েন্টে থাকে, থিওরিটিক্যাল নোজটা কি, থিওরিটিক্যাল নোজটা একটা পয়েন্টকে ইন্ডিকেট করে, আন্ডার ইম্প্যাক্ট অ্যাকশন, যখন এটা ইম্প্যাক্ট মানে ট্রেনটা যখন মুভ করে তখন এই ক্যানট বি ম্যানুফ্যাকচার, মানে ওয়েল ডিফাইন করে তুমি ম্যানুফ্যাকচার করবে, মানে ওয়েল ডিফাইন মানে একটা পয়েন্ট আকারে ম্যানুফ্যাকচার করা যাবে, একটা পয়েন্ট আকারে ম্যানুফ্যাকচার করা যাবে না। পয়েন্ট মানে কি, দেখো অল ক্যালকুলেশন, এখানে একটু বলতেছে আর একটু কথা, অল ক্যালকুলেশন ফর দ্য লেআউট অফ এ ক্রসিং আর জেনারেলি মেড ফ্রম দ্য থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। আমরা যত কিছু এখানে ক্যালকুলেশন করি থিওরিটিক্যাল নোজ অফ থেকে ক্যালকুলেশন করতে হয়। হুইচ ইন ইমাজিনারি পয়েন্ট, যেটা বাস্তবে থাকবে না, ইমাজিনারি পয়েন্ট, at which the point rail has zero thickness। তার মানে পয়েন্ট রেলটাকে একটা পয়েন্ট যার কোনো থিকনেস থাকবে না, তাহলে দ্যাট ইজ ওয়াই ইট ইজ ইন ইমাজিনারি পয়েন্ট, এবং এই ইমাজিনারি পয়েন্ট থেকে আমাদের সব ক্যালকুলেশন হয়। সেই জন্য আমরা বলতে যাচ্ছি যে যখন ট্রেন মুভ করে এই পয়েন্ট অফ রেলটা আমরা পাবো না কখনো, সেই জন্য আমাদেরকে এটা পয়েন্ট অফ রেলটাকে হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, আর অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং হচ্ছে যেটা একটু সরায় আনবো। এখন তাহলে আমাদেরকে শিখতে হবে, এই দেখো এই এখানে একটা ছবি দেওয়া আছে, এটা দেখো, দিস ইজ থিওরিটিক্যাল নোজ, দুইটা পয়েন্ট একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, দিস ইজ থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং একটা সার্টেন ডিস্টেন্সের পরে একটু কার্ভ, এই রেলটাকে একটু ব্যাখ্যা করে দেওয়া হয় যেন থিকনেস এটার উপর ধাক্কা খেলে ট্রেনটা যেন এই পয়েন্টের জন্য নষ্ট না হয় বা ভেঙে না যায়। তার মানে থিওরিটিক্যাল নোজ অফ থেকে অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিংটা আমরা সবসময় বলছি ক্যালকুলেশন আমাদের জন্য ইজি কি, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং দুইটা পয়েন্টকে টান দিলেই ইন্টারসেক্টিং পয়েন্ট, তারপরে এখান থেকে কতটুকু সামনে বসবে, কতটুকু সামনে আমার অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং ইজ নাথিং বাট এই যে ডিস্টেন্স হচ্ছে n ইজ n ইনটু t। হোয়াট ইজ n, এক নতুন একটা টার্ম আসে গেছে, ক্রসিং নাম্বার ইনটু t, t ইজ দ্য থিকনেস অফ দ্য রেল, ক্রসিং রেলের যে থিকনেস সেটারই যে থিকনেস অফ রেল ইনটু ক্রসিং নাম্বার। এখন তাহলে আমাদের নতুন করে শিখলাম ক্রসিং নাম্বার সাথে থিকনেসটা গুণ করলেই আমাদের এই থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং কতটুকু ডিসটেন্স দূরে সেটা বের হয়ে যাবে। তাহলে ক্রসিং নাম্বারটা কি, ক্রসিং নাম্বার বলছে ক্রসিং বা জেনারেলি ডেজিগনেটেড ইন দ্য টার্ম অফ দ্য ডিস্টেন্স, এখানে 8.5 একটা এক্সাম্পল বলা হচ্ছে, রিকোয়ার
in spreading the point and split the rail 1 মানে আমি যখন এই রেল দুটিকে মানে স্প্রেড করব, স্প্রেড মানে ভাগ করতে পারবো, যত ডিস্টেন্স আমি যেতে বসালাম, এটা যদি আমি যেখানে 1 পাবো 1 ইউনিট পাবো 1 ফিট বা 1 মিটার, এই পয়েন্ট থেকে যখন আমরা থিওরিটিক্যাল ডিস্টেন্সটা থিওরিটিক্যাল ক্রসিং, তাহলে ওই ডিস্টেন্সটাকে বলবো n, দ্যাট ইজ কল্ড ক্রসিং নাম্বার। ক্রসিং নাম্বারটা কি? যখন স্টক রেল এবং টাং রেলের মধ্যে গ্যাপ 1 ইউনিট হবে, স্প্লিট রেল ইজ 1 হবে, সেই 1 হতে যে ডিস্টেন্সটা সে কভার করবে কি থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে যেই 1 হতে যেখানে 1 হচ্ছে সেখানে যে ডিস্টেন্স, দ্যাট ইজ হচ্ছে n। তাহলে ক্রসিং নাম্বার হচ্ছে কি 1:n, 1 in n, 1 in n, এখানে n হচ্ছে ডিস্টেন্স 8.5 বলছি, তাহলে ক্রসিং নাম্বার 1 in 8.5, এইটা হচ্ছে ক্রসিং নাম্বার। তার কোনো ইউনিট থাকবে না। 1 in ফিট হলে 8.5 হবে ফিট, 1 in মিটার হলে 8.5 হবে মিটার, 1 in ইঞ্চ হলে 8.5 হচ্ছে ইঞ্চ। Therefore আমরা বলতে পারছি ক্রসিং নাম্বার is unitless and it is a ratio 1 in n means distance, 1 in distance। এই ডিস্টেন্সটা কেমনে আসতেছে আবারও বলতেছি, যখন টাং রেল এবং স্প্লিট রেলের মধ্যে গ্যাপ 1 হবে, যে ইউনিটি ব্যবহার করো সেই লেন্থে এই পয়েন্ট থেকে, তার উপরে পয়েন্ট থেকে থিওরিটিক্যাল নোজ অফ ডিস্টেন্সটাকেই বলতেছে ক্রসিং নাম্বার। ঠিক আছে স্যার 8.5 যেটা সেটা কোথা থেকে আসলো এটা বুঝতেছি। এই দেখো না n, এই যে এইটাই তো বলতেছি তোমাকে বারবার, যে যেখানে n 1 পেয়েছি কোথায়, আমি এখানে পেয়েছি 1 না, তাহলে এইটি উপর থেকে যে ডিস্টেন্স লাল, এখান থেকে যখন আমি টানতে টানতে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং যাব, দ্যাট ইজ n। এটা nটাই হচ্ছে 8.5। এটা কি ফিক্সড? ফিক্স কেন? 1 যদি এখানে যদি 1 ভিতরে হয় তাহলে কি হবে, n এর নাম ভ্যালুটা কমে যাবে। এই স্প্রেড যেখানে 1 হবে সেখান থেকে তোমাকে কাউন্ট করতে হবে ডিস্টেন্সটা। এখানে না যদি ভিতরে যায় তাহলে কি হবে, nটা ছোট হয়ে গেল না? তাহলে সেক্ষেত্রে 8.5 এটা কমে হয়তো আরো কম হবে, আর কম হয়ে যাবে। আর এটা যদি অ্যাঙ্গেলটা আরো বড় হয় তাহলে কি হবে, ভিতরে ঢুকে যাবে, n এর মানটা কমে যাবে। অ্যাঙ্গেলটা ছোট হলে কি হবে, বড় হবে, স্প্রেডটা আরো সামনে যাবে, n এর ভ্যালুটা বড় হয়ে যাবে। ক্লিয়ার সবার কাছে? সবার কাছে ক্লিয়ার এটা? স্যার ক্রসিং নাম্বারটা তাহলে হচ্ছে একটা ডিসটেন্স। হ্যাঁ, it is a one kind of distance, but এই ডিসটেন্সটা রিলেটেড উইথ স্প্রেড, স্প্রেডের সাথে সম্পর্ক। স্প্রেড 1 না হলে কিন্তু তুমি যদি বলো এখান থেকে আমি মাপবো n, নো, এখানে n স্প্রেড 1 হতে হবে, 1 এর সাথে ডিসটেন্সের সম্পর্ক। ক্লিয়ার? জি স্যার। তুমি এখন খেয়াল করো, একটা অ্যাঙ্গেল খুব বড়, তাহলে স্প্রেডটা কোথায় হবে? স্প্রেড 1 আমি খুব অল্প ডিসটেন্স না যেতে পেয়ে যাব, ঠিক আছে না? এটা যদি অনেক বড়, এই গ্যাপটা যদি আরো বড় হয়, এরকম হয়, তাহলে কি হবে, 1টা এখানে পেয়ে যাব, 1 পেয়ে গেলে ডিসটেন্স হবে এখান থেকে এখানে। আর অ্যাঙ্গেলটা যদি ছোট হয় তাহলে স্প্রেড এখানে না, স্প্রেডটা এখানে চলে আসবে, তখন হবে এখান থেকে এখানে হচ্ছে n। ঠিক আছে? তো nটা ফিক্সড না, nটা ফিক্সড কখন, যখন স্প্রেড 1 হবে তখন nটা ফিক্সড হয়ে যাবে। ক্লিয়ার? তোমাকে এটা বলতে হবে, মানে টাং রেল এবং স্টক রেলের মধ্যে গ্যাপটা যখন 1 হবে তখনই এটা ফিক্সড হবে, আদারওয়াইজ এটা ফিক্সড হবে না। ঠিক আছে? এটা এটা কিসের উপর ডিপেন্ডেন্ট? ইট ইজ নাথিং বাট দ্য ক্রসিং অ্যাঙ্গেল উপর ডিপেন্ডেন্ট। অ্যাঙ্গেল যত বড় হবে অ্যাঙ্গেল যত বড় হবে n এর ভ্যালু কত হবে, ছোট হবে। অ্যাঙ্গেল যত ছোট হবে n এর ভ্যালু তত বড় হবে। ক্লিয়ার সবার কাছে কিনা? জি স্যার, এটা বুঝতে পারছি। আর স্যার আগের একটু প্রশ্ন, যে ওই অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিংটা এটা কিভাবে মানে ঠিক করা হয়, এই পয়েন্টটা কোথায় পাবো বা কিভাবে পাবো? এটা বলছে না, ইট ইজ অ্যান ইমাজিনারি পয়েন্ট। এটা আমরা সবসময় পাই। কেমনে করে পাই দেখো, খেয়াল করো, একটা লাইন স্টক রেল থেকে একটা লাইন, সরি স্টক রেল থেকে একটা লাইন টানলাম আর টাং রেল থেকে একটা লাইন টানলাম, ইন্টারসেক্টিং পয়েন্টেই হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। স্যার এটা বুঝতে পারছি, অ্যাকচুয়ালটা অ্যাকচুয়ালটা কেমনে পাবো? অ্যাকচুয়াল হচ্ছে n is equal to t minus t, n minus t, n into t, সরি nটা হচ্ছে ক্রসিং না, এই ক্রসিং 8.5 কে থিকনেস দিয়ে গুণ করলে এই ডিসটেন্সটা চলে আসবে। আমরা আসলে কি করি, আমরা আসলে বাস্তবে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিংটা আমরা পেয়ে যাই, তারপর কতদূর দূরে বসাবো তখন এই ইকুয়েশন থেকে আমরা বের করে ডিসটেন্সটা বের করি, তখন রেলটাকে এখানে বসায় একটু এই মাথাটা একটু ব্যাক করে দেওয়া হয়।
পয়েন্টার থাকে না, ঠিক আছে? জি স্যার। এই এখানে যেটা বলা হয়েছে যে কেন থিওরিটিক্যাল নোজ আমরা বানাই না, থিওরিক্যাল আমাদের সব ক্যালকুলেশন থিওরিটিক্যাল নোজ অফ দিয়ে করতে হয়, সেই জন্য আমাদের থিওরিটিক্যাল নোজ অফ প্রসেসিংটা আমাদের দরকার। এবং বলছে একটা ইমাজিনারি পয়েন্ট, কেন ইমাজিনারি পয়েন্ট? কারণ পয়েন্ট রেল হ্যাজ নো থিকনেস, যেটা কোনো থিকনেস থাকবে না, ইট ইজ ইমেজ, সেই জন্য এটা ইমাজিনারি। থিকনেস সবকিছুর একটা থিকনেস থাকে, পয়েন্টে কোনো থিকনেস থাকবে না, যেহেতু পয়েন্টে কোনো থিকনেস নাই, সো ইট ইজ এন ইমাজিনারি পয়েন্ট। ইমাজিনারি পয়েন্ট থেকে আমি কতদূর ভিতরে যাব থিওরি অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং, সেটা আমাকে তখন বাইর করতে হয় থ্রো এই এন ক্রসিং নাম্বার ইনটু থিকনেস দিয়ে। আর কোনো কোশ্চেন এখানে? হ্যাঁ, এই আর কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার। আরে এতক্ষণ লাগছে না বলতে, আসলে তো অনেকেই বুঝতেছে না, এটা তো আমি বুঝি। এই শোনো, তোমরা এটা পড়ার পরে থিওরিটা একটু ভালো করে পড়ে নিও, এখান থেকে একটা কোশ্চেন থাকবে, না বললে তো তোমরা আবার পড়ো না। কোশ্চেন থাকবে, এটা কোনো নিশ্চিত থাকো, এটা তোমাদের ফাইনাল পরীক্ষা থাকবে না, শর্ট টার্মে থাকবে না, ক্লাসেস থাকবে, কোথায় থাকবে? থাকবেই, যে কোনো এক জায়গায়। আচ্ছা, এখন আসি আমরা ক্রসিং অ্যাঙ্গেল। করুক করুক, সেটা করতে থাকুক না, তাহলে আসছে কেন পড়ে? হ্যাঁ, খালি ওয়েটিং ওয়েট করতেছে, ওয়েটিং ওয়েট করতেছে, তোমার কাজ দিছে তোমাকে এটা না। আচ্ছা, আমি দেখি কয়জন আসছে এখন, 140। আচ্ছা, এখন আছে ক্রসিং অ্যাঙ্গেল। ক্রসিং ইজ দ্য অ্যাঙ্গেল হুইচ, না দ্বিতীয়টা, হুইচ ইজ, আর আমি কি খালি ঢুকাইতে থাকবো নাকি? The angle which is formed between the gaze face of the V is known as the crossing angle. তার মানে gaze face-টা, এই যে একটা what is gaze face? Gaze face হচ্ছে, আমি তোমাদেরকে কিভাবে দেখাবো, দাঁড়াও একটু দেখাই, এখানে আসো তাহলে একটু ক্লিয়ার হবে। এই তো হলো, আমার ছবিটাই তো গন্ডগোল করে। এই দেখো, এই 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 গেজ স্পেস এটাকে বলতেছে, দ্যাট ইজ ক্রসিং, মানে এটা মেইন স্টক, এটা হচ্ছে ব্রাঞ্চ স্টক, এই দুইটার যে অ্যাঙ্গেলটা ফর্ম করে দ্যাট ইজ কল অ্যাঙ্গেল, গেজ স্পেস। ঠিক আছে, ক্লিয়ার? গেজ স্পেস কেন বলতেছে? এটার একটা গেজ, এখান থেকে একটা গেজ আছে, ওখান থেকে দুইটা গেজে ইন্টারসেক্টিং পয়েন্টে হচ্ছে গেজ স্পেস, মানে মেইন ট্র্যাক আর ব্রাঞ্চ ট্র্যাক যেখানে ইন্টারসেক্ট করবে, সেই যে অ্যাঙ্গেলে ইন্টারসেক্ট করবে সেটাকে বলতেছে ক্রসিং অ্যাঙ্গেল। আরেকবার বললে একটু ভালো হয় স্যার। এটা কি স্প্রেডের সময় যে অ্যাঙ্গেলটা কাউন্ট করছি ওই অ্যাঙ্গেলটা? কোনটা কোনটা? এই যে স্যার ক্রসিং অ্যাঙ্গেলটা স্যার, স্প্রেড স্প্রেড কাউন্ট করার সময় যে অ্যাঙ্গেলটা দেখছিলাম ওই অ্যাঙ্গেলটা কিনা স্যার, বুঝতে পারতেছি না। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা কি না? হ্যাঁ, আমরা ওখানে কি বলছিলাম খেয়াল করি, আমরা তাহলে এখানে আসি, এখানে আসি, এখানে আসো। এটা কি হয়েছে, এটা কি হয়েছে, এটাতে খেয়াল করো, এটা কোন পয়েন্ট? এই যে এই জায়গাটা কোন পয়েন্ট? এটা হচ্ছে যেখানে মিলছে, দেখো দুইটা জিনিস, এটা হচ্ছে ক্রসিং অ্যাঙ্গেল। আমি তোমাদেরকে আবার ছবিতে যাই, একটা হচ্ছে এখানে এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, একটা এই অ্যাঙ্গেলটা যেটা একটু আগে আমরা দেখালাম যে দিস ইজ এ ক্রসিং অ্যাঙ্গেল, এটা কতদূর দূরে কি হবে সেটা হচ্ছে কিসে থেকে, n ইন্টু টি থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে অ্যাকচুয়াল নোজ অফ ক্রসিং হবে। আর এইটা হচ্ছে আলফা, একটা বাইরে একটা ভিতরে, ক্লিয়ার কিনা? আবার বলি, এটা হচ্ছে ভিতরের সাইডে মুখে, এটা হচ্ছে মুখে, আর এটা বাইরে থেকে আসতেছে। এখন দেখো তোমরা, এটা না একটা ভিতরে একটা বাইরে, খেয়াল করো এটা কোথায় আসি জয়েন্ট করছে, দুইটার একটা টাং রেল একটা মেইন রেল আসি জয়েন্ট করছে, যেটা আমরা কোথায় দেখছিলাম, এখানে দেখছি, এখানে একটা আসি জয়েন্ট করছে, এটা আসি জয়েন্ট করলো, দ্যাট ইজ স্প্রেড, ইজ এ ক্রসিং অ্যাঙ্গেল। এটা তখনই সমান হয়, আছে সমান হবে, কিন্তু এটা আমরা একই জিনিস বলতে পারবো না। আর এটা হচ্ছে দেখো বাইরের সাইড থেকে আসে, এটা তখনই সমান হবে, কখন সমান হবে এটা যখন আমরা মেথডে আসবো তখন বুঝবো। তবে বুঝতে হবে এটা হচ্ছে বাইরের থেকে যে অ্যাঙ্গেলটা, মানে একটা ট্র্যাক আরেকটা ট্র্যাকে যে অ্যাঙ্গেল মিলিত হবে সেটাই, ঠিক আছে?
এটা হচ্ছে আলফা, এতটুকু মানে। আর ওইটাকে থিটা বলতেছি বা আরেকটা জিনিস, সেটা একটু পরে আমি বলবো, সেটা কেন মেথডে আসলে তখন আর একটু ক্লিয়ার করবো। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার রেল লাইনের পাথগুলো তো এরকম স্ট্রেট লাইন না, মানে এখানে ছবিতে যেরকম স্ট্রেট দেখা যাইতেছে, কোথায় কোথায়? এই স্লাইডটাতে যেরকম স্ট্রেট দেখা যাইতেছে না, এখানে অ্যাঙ্গেল বাই করার জন্য স্ট্রেট দেখানো হয়েছে, এটা তো জি স্যার। সেক্ষেত্রে যখন আমি এটা না, দেখো দেখো স্ট্রেট, এইটা যদি আমি বলি স্ট্রেট, এইটা হচ্ছে স্ট্রেট ট্র্যাক, আর এটা ব্রাঞ্চ ট্র্যাক। আসো, ব্রাঞ্চ ট্র্যাকে ঢুকছে, স্ট্রেট ট্র্যাক স্ট্রেট একটা লাইন দিয়ে স্ট্রেট ট্র্যাকে, এখানে একটা লাইন আর একটা লাইন এটার ভিতর দিয়ে যাবে, আর এখানে একটা লাইন আর একটা ট্র্যাক এটার ভিতর দিয়ে যাবে। এই দুইটাই কোথায় এসে ঢুকছে? তুমি আচ্ছা, তোমাকে এইটা দেখাই, এটা একটা ট্র্যাক না, এখান থেকে তুমি একটা স্ট্রেট লাইন টানো আর এখান থেকে একটা স্ট্রেট লাইন টানো, স্ট্রেট লাইন তো আছে এটা, ঠিক আছে? এটা তো কার্ভ হচ্ছে পরে, এই কার্ভ হওয়ার আগে তো স্ট্রেট ছিল, কার্ভে এটা ভিতরে যখন ভিতরে যাচ্ছে, দ্যাট ইজ কল, এটাকে টাং রেল বলে। এটাকে কি বলছি? এটা হচ্ছে স্টক রেল, এটা কিন্তু ব্রাঞ্চ ট্র্যাকের স্টক রেল, এটা মেইন ট্র্যাকের স্টক রেল, সরি মেইন ট্র্যাকের স্টক রেল, এই দুইটা স্টক রেলের মধ্যেই অ্যাঙ্গেলটা ফর্ম করছে। আর এটা হচ্ছে একটা হচ্ছে এটা হচ্ছে টাং রেল, আর এটা হচ্ছে স্টক রেল। ক্লিয়ার কিনা দেখো, আমরা কি বলছি, যখন ট্রেনটা স্ট্রেট যাবে তখন দোনোটাই চাকা স্টক রেলের উপর দিয়ে যাবে, আর যখন এটা ব্রাঞ্চ ট্র্যাকের দিকে যাবে, মানে ডাইভারশন হবে, ব্রাঞ্চ ট্র্যাক বলো আর ডাইভারশন বলো, ডাইভারশন হলেই তখন কি হচ্ছে, তার একটা চাকা স্টক রেলের উপর থাকবে, আর একটা চাকা স্টক রেল থেকে টাং রেলে উঠবে, টাং রেল থেকে স্টক রেলে উঠবে। এখন যেই কথাটা এখানে বলতে যাচ্ছিলাম আমি, সেটা হচ্ছে ওই যে পরবর্তী যে একটা তো মেইন চাকা স্টক রেল, আর একটা চাকা যাচ্ছে টাং রেল থেকে স্টক রেলে, এই জায়গায় যে অ্যাঙ্গেলটা আরেকটার সাথে যে অ্যাঙ্গেল ফর্ম করবে, খেয়াল করো, এটা টাং রেল থেকে স্টক রেল আসছে, আর এটা হচ্ছে মেইন স্ট্রেট লাইনে স্টক রেল, এই যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে সেটা হচ্ছে আলফা। আর ওখানে যেটা বলছি সেটা হচ্ছে এইটা, বুঝতে পারছো? এখানে একটা থিটা আছে, তোমরা খেয়াল করলে বুঝতে পারবা। আচ্ছা না, এটা এখানে না, এটা এখানে। আচ্ছা ঠিক আছে, আমি এখন বুঝে তোমাদের ঝামেলা হবে, আগে এটা বুঝে নাও, তারপর আমরা আসতেছি। এখানে কি বুঝা যাচ্ছে? ক্রসিং অ্যাঙ্গেল। দেখো নাম দিছে, নামটা থেকেই বুঝাচ্ছে ক্রসিং অ্যাঙ্গেল, মানে একটা ট্র্যাক আর একটা ট্র্যাকের মধ্যে যে ক্রসিং হবে, এটা হচ্ছে মেইন ট্র্যাক, এটা হচ্ছে মেইন ট্র্যাক, এটা হচ্ছে ব্রাঞ্চ ট্র্যাক, তাহলে যে অ্যাঙ্গেলটা ফর্ম করবে। ক্লিয়ার কিনা দেখো আবারও, মেইন ব্রাঞ্চ ট্র্যাক কি? ব্রাঞ্চ ট্র্যাকে মেইন ট্র্যাকটাকে বলা হয়, ব্রাঞ্চটাকে মেইন ট্র্যাকটাকে বলা হবে, মেইন ট্র্যাকটাকে বলে স্টক রেলই বলবো। মেইন ট্র্যাকটাকে আমরা বলবো স্টক রেল। দুইটাই স্টক রেল, একটা মেইন ট্র্যাকের স্টক রেল, একটা ব্রাঞ্চ ট্র্যাকের স্টক রেল, তাতে যে অ্যাঙ্গেল ফর্ম করবে দ্যাট ইজ কল্ড ক্রসিং অ্যাঙ্গেল, এটাকে ক্রসিং অ্যাঙ্গেল বলতেছে। এখন তোমরা যেটা বলছো, যেটা আমি একটু আগে যেটা বলছিলাম, খেয়াল করো এখানে এই যে স্প্রেড ওয়ান হবে, এটা তখনই হবে, এটা এখানের সাথে মিলবে, এটার সাথে মিলবে। আচ্ছা ধরে নাও দুইটা একই জিনিস, কেন একই জিনিস হবে ধরে নিতে বলছি, কেন একই জিনিস হবে। এখন দেখো এখানে, দেখো এটা না, ম্যাথড এটাতে যাই, এটা যদি আলফা হয় এটাও হবে আলফা, অপোজিট কোণ। ক্লিয়ার? হ্যালো, শুনতেছ? এই সব ঘুমাইতেছে নাকি? জি স্যার শুনতেছি। দেখো এই যে তোমরা একটু বলতেছিলে আমাকে বারবার একটা কোশ্চেন, যে এটা ওইটা কি সেম কিনা। এখন আমি বলতেছি সেম। কখন, কেন সেম বলতেছি তুমি খেয়াল করো, এইটা হচ্ছে স্টক রেল ফর দ্য ব্রাঞ্চ ট্র্যাক, এটা স্টক রেল ফর দ্য মেইন ট্র্যাক, এইটাকে ক্রসিং অ্যাঙ্গেল বলতেছে। আবার এটা হচ্ছে স্টক রেল, এটা যে স্টক রেল ফর দ্য মেইন ট্র্যাক, দিস দ্য টাং রেল, এটাও কিন্তু আলফা, একটা আর একটা অ্যাঙ্গেলে। ক্লিয়ার কিনা এখন বলো? মানে আলফা নিয়ে প্রবলেম আছে স্যার। আলফাটা এখানে দেখা যাচ্ছে যে একটা স্ট্রেট লাইন আর একটা কার্ভের মাঝখানে অ্যাঙ্গেল। নো, আলফা হচ্ছে কখনোই কার্ভের মাঝখানে না। তোমাকে তো আলফাটা কি ক্রসিং অ্যাঙ্গেল বলতেছি, নামটা থেকে তোমরা বুঝবা। এটা হচ্ছে, দেখো আমি আবার যাই,
ক্রসিং অ্যাঙ্গেল, তার মানে একটা মেইন ট্র্যাক আর একটা ব্রাঞ্চ ট্র্যাক এখানে যেখানে অ্যাঙ্গেলটা ফর্ম করছে, দ্যাট ইজ ক্রসিং অ্যাঙ্গেল, যেটাকে আমরা বারবার বলতেছিলাম এইভাবে। তোমাদের কনফিউশন অন্যখানে আসছে সেটা আমি বলতে বুঝতেছি। এটা হচ্ছে ব্রাঞ্চ ট্র্যাক, এটা হচ্ছে মেইন ট্র্যাক, এখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে এই জায়গাটা যে অ্যাঙ্গেল ফর্ম করছে আসলে এখানেও সেম অ্যাঙ্গেল ফর্ম করবে, কিন্তু এটা কখন চেঞ্জ হবে? দেখো এখানে যে এটা চেঞ্জ হয়ে গেছে, এটা আর আলফা, এটা আলফা হবে না। সেটা কেন হবে না সেটা পরে বলতেছি। আপাতত ধরে নিলাম যে ক্রসিং অ্যাঙ্গেলটা কোনটাকে বলতেছে? ক্রসিং অ্যাঙ্গেলটাকে বলতেছে যখন একটা মেইন ট্র্যাক আর একটা ব্রাঞ্চ ট্র্যাক যে অ্যাঙ্গেলে ক্রস করবে, দ্যাট ইজ কল্ড ক্রসিং অ্যাঙ্গেল আলফা। এই স্প্রেড ওই একই হিসাব, স্প্রেড যদি 1 হয়, দিস ইজ n। ঠিক আছে, তোমরা যদি এখন এখানে তোমাদেরকে একটু আগে আমি যেটা বলছিলাম এটাও কিন্তু একই, ইনার সাইড আর আউটার সাইডের অ্যাঙ্গেল একই হবে ওই কন্ডিশন ওইটার জন্য। কখন এই ইনার অ্যাঙ্গেল আর আউটার অ্যাঙ্গেল এক হবে না সেটা পরে কথা, ধরে নাও প্রথমে একই হবে, আর কখন এক হবে না সেটা পরে আসতেছি। আপাতত দুইটাই আলফা, এখানে ক্রসিং অ্যাঙ্গেল যা, আর এখানেও ক্রসিং অ্যাঙ্গেল, এখানেও ক্রসিং অ্যাঙ্গেল তা, মানে এটা কোথাকার হিসাব বলতেছি খেয়াল করো। এখন তোমরা আবার এই অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে ইনার সাইড, এটা হচ্ছে আউটার সাইড, দুটোটারই অ্যাঙ্গেল সেম, আলফা, এটাও আলফা। এই দেখো এখানে মেথড 1 আছে, মেথড 1 এ আসলে দুটোটাই ইনার আর আউটার অ্যাঙ্গেল সেম হবে। আর যার জন্য কনফিউশন হচ্ছে, এখন খেয়াল করো সোজা কথা, ক্রসিং অ্যাঙ্গেল কি কি? ক্রসিং অ্যাঙ্গেল হচ্ছে একটা ব্রাঞ্চ ট্র্যাক এবং মেইন ট্র্যাক যে অ্যাঙ্গেলে ফর্ম করবে সেটা ক্রসিং অ্যাঙ্গেল। ক্লিয়ার? এই অ্যাঙ্গেলটা কিভাবে বাইর করে? অ্যাঙ্গেলটা বাইর করা হয় যে অ্যাঙ্গেল তো বাইর করতে ইজি, এটার ইয়াটা কি বলে, ক্রসিং নাম্বারটা কি হবে? স্প্রেড 1, যে ডিস্টেন্সটা পাবো দ্যাট ইজ n। ঠিক আছে, ক্লিয়ার? যখন মেইন ট্র্যাক এবং ব্রাঞ্চ ট্র্যাকের মধ্যে স্প্রেড 1 হবে, তখন যে পয়েন্ট থেকে মেইন ট্র্যাকের ডিস্টেন্স সেটা হচ্ছে n। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? সবাই কি চিন্তা করো আল্লাহ জানে, বলো তো আমাকে। তোমার কি বুঝতেছ? কি ব্যাপার, কেউ নাই না আছে? বুঝতেছি স্যার। জি স্যার, তোমরা যেভাবে চুপ মারি আসো তাতে মনে হচ্ছে যেন বুঝতেছো না। আমি এখন বলতেছি ক্রসিং অ্যাঙ্গেল, প্রত্যেকটা আলাদাভাবে চিন্তা করো। ক্রসিং অ্যাঙ্গেল কোনটা? যেখানে একটা ব্রাঞ্চ ট্র্যাক একটা মেইন ট্র্যাক অ্যাঙ্গেল ফর্ম করবে, মানে এই মেইন ট্র্যাকটা স্ট্রেট যাচ্ছে, ব্রাঞ্চ ট্র্যাকটা এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেখানে যে অ্যাঙ্গেলটা করে দিয়েছে আলফা। অ্যাকর্ডিং টু ডেফিনিশন, যে যখন স্প্রেড 1 হবে তখন যে ডিস্টেন্সটা হবে n, দ্যাট ইজ ক্রসিং নাম্বার। n is the crossing number, 1 in n, 1:n is the crossing number. ক্লিয়ার? ডেফিনিশন কোনো চেঞ্জ হয় না, অ্যাঙ্গেলটা কোথাও কোথাও চেঞ্জ হচ্ছে সেটা এখন দেখি। এখানে অ্যাঙ্গেলটা আলফা আমরা 3টা মেথডে বাইর করতে পারি, সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল কোল মেথড, সেন্টার লাইন মেথড, আইসোলেট ট্রায়াঙ্গেল মেথড। 3টা মেথডে বাইর করা যায়। রাইট অ্যাঙ্গেলটা কি? ধরে নিচ্ছি যে মেইন ট্র্যাকটা স্ট্রেট আর ব্রাঞ্চ ট্র্যাকটা রাইট অ্যাঙ্গেল ফর্ম করছে, 1 স্প্রেড যেখানে হচ্ছে সেখান থেকে স্ট্রেট টান দেব, টান দিলে যেটা হবে সেটাকে রাইট অ্যাঙ্গেল মেথড বলে। এটা কি? 10 আলফা, তাহলে দেখো 10 আলফা ইজ ইকুয়াল টু 1 বাই মানে হাইপোটেনিউজ বাই বেস 1/n, তার মানে কট আলফা ইজ ইকুয়াল টু n। ঠিক আছে, এটা রাইট অ্যাঙ্গেল কোল মেথড বলে। এটা কখন অ্যাপ্লাই করা হয়? এটা আমাদের দেশে যখন ট্রেন, আমাদের দেশ মানে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে যখন ট্রেন লাইন সেট আপ করা হয় তখন এই মেথডে তারা সেট আপ করে, রাইট অ্যাঙ্গেল মেথড বা কোল মেথডে সেট আপ করে। সেন্টার লাইন মেথড হচ্ছে কি? এই যে জিনিসটা ফর্ম করছে, একটা হচ্ছে স্ট্রেট ট্র্যাক, একটা ব্রাঞ্চ ট্র্যাক, এইটা মাঝখান দিয়ে একটা লাইন টানে দিল, স্প্রেড ইজ 1, মাঝখান দিয়ে টানাতে যে অ্যাঙ্গেলটা ফর্ম করলো তাহলে এটা 1, এটা হচ্ছে n। ঠিক আছে, এটা হচ্ছে n, তাহলে এটাকে আমরা সেন্টার লাইন মেথড বলছি। এখানে তাহলে কি হবে? এখানে হচ্ছে 10, এই অ্যাঙ্গেলটা মাঝখান দিয়ে যাচ্ছে মানে আলফা বাই 2, চলে আসে, অর্থাৎ
বিল্ডিংটা যদি আচ্ছা, সেন্টার লাইন মেথডটা হচ্ছে এটা আলফা বাই 2 মাঝখান দিয়ে ইন্টারসেক্ট করে কেটে নিব, তাহলে আলফা বাই 2 মানে 10 আলফা বাই 2 ইজ ইকুয়াল টু এটা 1টা বিকাম হাফ হয়ে যাবে, তখন হাফ বাই n। ক্লিয়ার করছো এই ইকুয়েশনটা খেয়াল করছো? 10 আলফা বাই 2 ইজ ইকুয়াল টু হাফ বাই n। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে এটা? জি স্যার। তাহলে মাঝখানের লাইন স্ট্রেট লাইনটা কি ইমাজিনারি স্যার? কোনটা স্যার এই যে রেড লাইনটা স্যার মাঝখানেরটা এটা কি ইমাজিনারি? না, হ্যাঁ ইমাজিনারি বলতে পারো। এটা তো স্যার ওই ভার্টেক্সটা থেকে বেসের উপরে পারপেন্ডিকুলার টানছে। হ্যাঁ, এটাই তো বলতেছে সেন্টার লাইন মেথড। এইটাকে বলতেছি রাইট অ্যাঙ্গেল মেথড, মানে আমার ব্রাঞ্চ ট্র্যাক মেইন ট্র্যাক ইন্টারসেক্ট করবে এইখান থেকে একদম পারপেন্ডিকুলারলি 1, এই মেইন ট্র্যাকের উপর পারপেন্ডিকুলার 1 যেদিকে আসে স্প্রেড পাবো, তোমাকে একটা পয়েন্টটিকে বেস করে তো আগাইতে হবে। পারপেন্ডিকুলার কোনটাকে ধরছে? মেইন ট্র্যাকটাকে পারপেন্ডিকুলার ধরে 1 যেখানে পাবো সেটাই হচ্ছে সেই পয়েন্ট থেকে মেইন ট্র্যাকের ডিস্টেন্স হচ্ছে n। আর এখানে কি করছে? দুইটা লাইনের মাঝখানে একটা পয়েন্ট, একটা লাইন টানছে ইমাজিনারি পয়েন্ট, কেউ যে বললো ইমাজিনারি পয়েন্ট। এখান থেকে তাহলে আমি 1 যেটা হয় যেখানে হবে তার মানে হাফ আর হাফ, তাহলে তো 1। এখান থেকে যেখান থেকে এই উপরে ডিস্টেন্স হাফ, নিচে ডিস্টেন্স হাফ, অর্ধেক 1 বানাবো, মানে 4 হলে এখান থেকে 2 খুঁজবো, এখান থেকে 2, তাহলে এই লাইনটা আমি পেয়ে যাব। তাহলে এখান থেকে যে ডিস্টেন্স সেটা হচ্ছে n। ঠিক আছে, ওই ডেফিনিশন অনুযায়ী 1 এটা হচ্ছে 1 n। তাহলে 10 আলফা বাই 2 যেহেতু অ্যাঙ্গেল হাফ বাই n, দিস ইজ কট আলফা বাই 2 ইকুয়াল টু টুয়াইস n। এটা ইউকে আর ইউএসএ তে রেল লাইন সেটআপের সময় এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়। এটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, এটা ডেভেলপ কান্ট্রির জন্য ব্যবহার হয়ে থাকে। আর আইসোসেলেস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে এটাকে দেখো আগে n কোথায় ছিল, এখন nটা কোথায় নিয়ে গেছে? nটা আগে ছিল মেইন ট্র্যাকে, মাঝখানেটা ছিল ইমাজিনারি পয়েন্টে, আর থার্ড নম্বরটা আইসোসেলেস মানে এটা ব্রাঞ্চ ট্র্যাকের উপর নিয়ে গেছে। ঠিক আছে, কিন্তু আবার সেন্টার লাইনের উপর টান দিয়ে এখানে n এটা, আর আইসোসেলেস ট্রায়াঙ্গেলে এখান থেকে এটা হচ্ছে n উপরটা হাইপোটেনিয়াসটা। তাহলে এখান থেকে আছে sin আলফা বাই 2, এটা আলফা বাই 2 হাফ বাই n, তাহলে cosec আলফা বাই 2 ইজ টুয়াইস n। এটা ট্রাম লাইনের সেটআপের সময় এই ইকুয়েশনটা ব্যবহার করা হয়। ঠিক আছে, এটা জাস্ট একটু বুঝে রাখো, এমন কিছু তোমাদের অ্যাপ্লিকেশনে নাই, তবে এতটুকু বুঝতে হবে যে এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা আমরা কোথায় nটা বা অ্যাঙ্গেলটা আমরা কোথায় কি কোনটা ইউজ করি সেটা মনে রাখতে হবে। যেমন একটা আছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির জন্য সেটাকে রাইট অ্যাঙ্গেল বা কোল মেথড পড়ে, যেটা ডেভেলপ কান্ট্রির জন্য ব্যবহার করে সেন্টার লাইন মেথড, আর যেটা টার্ম লাইনে যেটা ব্যবহার হয় সেটা হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল মেথড। এই এগুলো সবই তো স্যার এক্সপেরিয়েন্সড না? হ্যাঁ, মানে স্যার আমরা তো জানি স্যার রেল লাইনে যা বের হয় সব এমপিরিক্যাল ভ্যালু, মানে স্যার এক্সপেরিমেন্টাল ওয়েতে। হ্যাঁ, তাহলে স্যার যে এখানে যে রাইট অ্যাঙ্গেল মেথড, সেন্টার লাইন মেথড, আইসোসেলেস ট্রায়াঙ্গেল মেথডস, এগুলো তো সবই স্যার মানে বিভিন্ন ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল করে বের করছে না স্যার? হ্যাঁ, এক্সপেরিমেন্ট করতে বাইর করছে ডেফিনেটলি, কিন্তু তারা কন্ডিশন দিছে। এই যে আসলে দেখা যাবে যে তুমি যদি এটা সেট আপ ইকুয়েশনটা ক্যালকুলেশন করো, দেখা যাবে যে 1 নম্বরটা হচ্ছে খুব রাফ ক্যালকুলেশন, এটা মোর অ্যাকুরেট, আর ট্রেনের জন্য এটা মোর অ্যাকুরেট, এটা সেট আপ করতে কষ্ট বেশি, এটা সেট আপ করাটা খুব ইজি। যেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে সেট আপ করে এটা, আর ডেভেলপ কান্ট্রিতে এরা এটা সেট আপ করে। আর টার্ম লাইনের জন্য আলাদাভাবে আনছে এইটা, টার্ম লাইনের বগি কম, এটা এটার জন্য বেস্ট সেই হিসেবে আনছে। এটা যে এক্সপেরিমেন্ট যে কথাটা তুমি বললা, ডেফিনেটলি ইকুয়েশন সব কিন্তু এক্সপেরিমেন্টাল বেস, এক্সপেরিমেন্ট থেকে আসছে, কিন্তু তারপরও তারা করছে, দেখছে না এটা হচ্ছে রাফলি আমি পাবো, এটা আমি অ্যাকুরেটলি পাবো রেল লাইনের জন্য, এটা টার্ম লাইনের জন্য ভালো। ঠিক আছে, হইতেছে স্যার মানে সবই তো একটা একরকম ট্রায়াঙ্গেল দেখে একই রকম ফর্মুলা দাঁড়াইতেছে। হ্যাঁ সবই তো একই রকম, খালি ডিফারেন্স হচ্ছে তুমি কিভাবে ট্রায়াঙ্গেলটা ফর্ম করতেছো। একটা আছে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছো কিসের উপর? মেইন ট্র্যাকের উপর ব্রাঞ্চ ট্র্যাক, মেইন ট্র্যাকের উপর পার্পুলার টানছো, আর একটা মেইন ট্র্যাকের ব্রাঞ্চ ট্র্যাকে মাঝখানে একটা ইমাজিনারি লাইন টানি করছো, আরেকটা
মেইন ট্র্যাক ব্রাঞ্চটাকে আলফা, কিন্তু এখানে বেসটাকে এন ধরছো, এখানে হাইপোটেনসটাকে এন ধরছো। এই ডিফারেন্সিটি, আর কিছুই না। তুমি যদি খুব সিম্পল ভাবে চিন্তা করো, এন কোনটাকে কখন ধরতেছো সেটা চিন্তা করলে তুমি ঠিকই বুঝে ফেলবা। এখানে ডিফারেন্স হচ্ছে 1 আর 2 এর কোনো ডিফারেন্স নাই। এক হচ্ছে সরাসরি মেইন ট্র্যাকের উপর ব্রাঞ্চের পারপেন্ডিকুলার, 2 সেন্টার লাইন টানতে হবে, সেন্টার লাইন মেথডই বলে দিচ্ছে। তো সেন্টার লাইন টান দিলে তুমি পেয়ে যাবা একের হুবহু এককেই সেন্টার লাইন টান দিলে করতে হবে। আইসোলেটেড অ্যাঙ্গেল হচ্ছে তোমার যেখানে আমি বলতেছি বেসটা মানে মেইন ট্র্যাকটা এন, এখানে ব্রাঞ্চ ট্র্যাকটাকে বলতেছে এন। এই ডিফারেন্স এটাই, আর কিছু না। তবে একটা প্রশ্ন ছিল, বলো। স্যার আমরা তো স্যার আসলে অ্যাঙ্গেলটা বের করার জন্য কনসার্ন, তো স্যার আমাদের মানে কষ্ট করে 1 আর n বের করাই কেন লাগতেছে? কারণ স্যার 1টা বের করতে গেলে তো স্যার র্যান্ডমলি অনেক মাপ নিতে হবে। আমরা তো স্যার যে কোনো জায়গায় না 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 না, চিন্তা করে আলফাটা বের করে ফেলতে তুমি পারতাম। যেটা বলছো সেটা ঠিক না। র্যান্ডমলি অনেক মাপ নিতে হবে কেন? তুমি যদি এক জায়গায় তো 1 হবে না। 1 ইউনিট 1 ফিট 1 মিটার বা 1 ফিট একসাথে ঘুরে দাও, যেখানে যে সেট করো সেখানে স্টপ। একটু বাড়াই গেলে অ্যাঙ্গেল গ্যাপ হয়ে যাবে, কমাইলে ঢুকবে না। ওই স্টিকটা, ওই একটা স্টিক 1 ফিট কাটো, কেটে যদি তুমি এই অ্যাঙ্গেলের মধ্যে টান দাও, তাহলে দেখবে যেখানে আসে এটা এটকে যাবে, মানে এটা ঢুকতেছে না, বাইরে দিলে লুজ হয়ে যাবে, সেটাই হচ্ছে 1। তারপর এখান থেকে ডিস্টেন্সটা মাপ হয়ে যাবে। এটা ভেরিয়েবল তোমাদের কাছে মনে হচ্ছে, বাট ইট ইজ ভেরিয়েবল না, এটা খুব ইজি বাইর করা। এখন কোশ্চেন হচ্ছে আমি এই সেট আপটা কিভাবে বসাবো। আমার তো এটা হচ্ছে ডিজাইনের কোশ্চেন। আমি প্রথম তো সব থিওরিটিক্যালি একে বলতেছি। এখন আমি যখন প্র্যাকটিক্যালি সেট আপ করবো, ফার্দার ক্যালকুলেশনে যাব, তখন আমি কিভাবে বাইর করব। এইটা হচ্ছে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিরা সরাসরি এটা দিয়ে বাইর করে, খুব ইজি। এটা হচ্ছে ডেভেলপ কান্ট্রিরা ব্যবহার করে। এটা টার্ম লাইনের জন্য এই দুটা বাদ। এটা সেখানে টার্ম লাইনের কনসেপ্টটা কি, 1-2 কনসেপ্ট হচ্ছে মেইন ট্র্যাকের উপর এনটা বের হবে, 1 and 2 এর কনসেপ্ট হচ্ছে মেইন ট্র্যাকের উপর ডিস্টেন্সটা থাকবে, আর টার্ম লাইনে হাইপোটেনাস মানে ব্রাঞ্চ লাইনের উপর ডিস্টেন্স থাকবে। এই হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। ক্লিয়ার কিনা বলো? তুমি এখন অ্যাপ্লাই করো, তোমাকে তো বলা হয়েছে, তোমাকে বলতেছে যে একটা টার্ম লাইনের জন্য ডিজাইন করো, তখন তুমি যদি এটা অ্যাপ্লাই করো এটা হবে না, তখন তোমাকে এটা অ্যাপ্লাই করতে হবে। এই হচ্ছে ডিফারেন্স, আর কিছুই না। তুমি কি মনে করতেছো এই লাইনগুলো তুমি ডিজাইন ট্রেন লাইন বসানো বলে বাইর করবা? হ্যাঁ, রেল লাইন বসে গেছে, এখন তুমি বাইর করতে চাও? কি ব্যাপার, কেউ কথা বলে না কেন? না স্যার, আগে বের করতে হবে স্যার। হ্যাঁ, আগে বের করে এটা সেট আপ, এটা তো ডিজাইন পার্ট। ডিজাইন করার পরে না তুমি সেট আপ করবা যে এখন প্র্যাকটিক্যালি এইভাবে বসাও, তখন তোমাকে এইভাবে বসাতে হবে। ক্লিয়ার? এখন ডিফারেন্ট টাইপ অফ লিডস এন্ড দেয়ার ক্যালকুলেশন আমি এখানে পরে আজকে শেষ করবো। আচ্ছা, মেথড 1ও বলে দেবো, তারপর 2 and 3 পরে বলবো। 3 type of leads can be calculated in the layout of point of crossing, namely switch lead, curve lead and lead. 3 টাইপের লিড পাওয়া যায় একটা পয়েন্ট অফ ক্রসিং এ। লিডটা কি কি? একটা হচ্ছে সুইচ লিড, কার্ভ লিড, একটা হচ্ছে লিড। সুইচ লিড, কার্ভ লিড, একটা লিড। সুইচ লিডের ডেফিনিশন কি বলছে? ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্য স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ টু দ্য হিল অফ দ্য সুইচ। স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ টু দ্য হিল অফ দ্য সুইচ। তার মানে হিল অফ দ্য সুইচ আমরা একটু আগে ড্রয়িং এ দেখছিলাম, খেয়াল করো, আবার একটু দেখায় নি। এইটা হচ্ছে হিল অফ দ্য সুইচ। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে সুইচ লিড, ঠিক আছে? এখান থেকে এই ডিস্টেন্স হচ্ছে সুইচ লিড। ক্লিয়ার? আর এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে কার্ভ লিড। এই পয়েন্ট অফ ক্রসিং থেকে এই ডিস্টেন্সে কার্ভ লিড, আর কার্ভ লিড, সুইচ লিড, আর লিড হচ্ছে হিল অফ দ্য সুইচ থেকে পয়েন্ট অফ ক্রসিং। এটা আমরা এখানে একটু ডিটেলস বলতেছি এইভাবে। আবার দেখো, এটা ডিস্টেন্স অফ দ্য স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ টু দ্য হিল অফ দ্য সুইচ, মানে এই যে স্প্রিং পয়েন্ট যেখানে, তার একটু আগের থেকে স্প্রিংিং পয়েন্ট হচ্ছে টো অফ দ্য সুইচ থেকে একটু আগে, এখান থেকে হিল অফ দ্য সুইচ পর্যন্ত সুইচ লিড। কার্ভ লিড হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ টু দ্য থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। এইখান থেকে মানে এখান থেকে শুরু, আর থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং
থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং যেখানে ইমাজিনারি পয়েন্ট, এই আগেরটাই হচ্ছে থিওরি, তাহলে এটা কার্ভ লিড। আর লিডটা হচ্ছে it is the distance of the heel of the switch to the theoretical nose of crossing, heel of the switch থেকে theoretical nose of crossing, এটা হচ্ছে লিড। ক্লিয়ার? সুইচ লিডটা এখন দেখো, ডেফিনিশনটা তো মুখস্থ করা লাগে না, এমনি মনে রাখতে পারো। স্প্রিং পয়েন্ট থেকে হিল অফ দ্য সুইচ, হিল অফ দ্য সুইচ থেকে এটা যে সুইচ লিড, হিল অফ দ্য সুইচ থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং লিড, আর কার্ভ লিড কি দুইটা যোগফল, মানে স্প্রিংিং পয়েন্ট থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, এটা কার্ভ লিড। এখন আমরা বলছি কার্ভ লিড ইজ নাথিং বাট সুইচ লিড প্লাস লিড। এটা দেখো এখান থেকে বোঝা যায় কার্ভ লিড ইজ সুইচ লিড প্লাস লিড, কার্ভ লিড ইজ ইকুয়াল টু সুইচ লিড প্লাস লিড। তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সুইচ লিডটা কি? সুইচ লিড ইজ স্টার্টিং ফ্রম স্প্রিংিং পয়েন্ট অফ দ্য কার্ভ, স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ টু দ্য হিল অফ দ্য সুইচ। এটা মনে রাখতেই হবে, একটা মনে রাখলে বাকি তিনটা মনে থাকতে পারবে। স্প্রিংিং পয়েন্ট থেকে শুরু করবে হিল অফ দ্য সুইচ, স্প্রিং পয়েন্ট থেকে শুরু করবে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং হচ্ছে কার্ভ লিড, আর স্প্রিং পয়েন্ট হিল অফ দ্য সুইচ, সরি না আমি কার্ভ লিড বলছি। কার্ভ লিড হচ্ছে স্প্রিং পয়েন্ট থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, আর লিডটা হচ্ছে হিল থেকে সুইচ অফ ক্রসিং। একে ঢুকায় কি হবে? ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম সুইচ লিড কাকে বলে, কারণ এটা মেথডের সাথে সম্পর্ক আছে, সেজন্য তোমাদেরকে বারবার বলতেছি। সুইচ লিড কোনটা? যে স্প্রিংিং পয়েন্ট থেকে শুরু করবে এবং কোথায় শেষ? হিল অফ দ্য সুইচে। হিল অফ দ্য সুইচ থেকে শুরু হয়, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং এ হচ্ছে লিড, আর স্প্রিংিং পয়েন্ট থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং হচ্ছে কার্ভ লিড। দেয়ারফর আমরা বলতে পারি কার্ভ লিড ইজ নাথিং বাট দ্য সুইচ লিড প্লাস লিড। এখন আসো আমরা এটাকে ছোট করে দিই, আমরা আসি এখানে মেথড 1। মেথড 1 কি বলতেছে আমরা এখানে আঁকছি আর বোঝানোর চেষ্টা করি। এন্ড ইমাজিনারি বলো স্যার স্প্রিংিং পয়েন্ট কি স্যার ট্রায়াঙ্গেলের শুরু পয়েন্টটা ওটাই স্প্রিংিং পয়েন্ট? কোনটা স্যার এই যে স্প্রিংিং পয়েন্ট স্যার, এটা কি স্যার ট্রায়াঙ্গেলের শুরুটা? হ্যাঁ, স্প্রিং হচ্ছে ক্রসিং কার্ভের, মানে যেখান থেকে ক্রসিং কার্ভটা শুরু হয় তার সামনে, একটু সামনে, একবারে সেটা না, স্প্রিং এ হেড মানে একটু সামনে। তোমরা পড়লে বুঝবা, মানে আমি টাঙ্গরেল থেকে একটু ডিসটেন্স, হ্যাঁ, মানে ওই স্প্রিং পয়েন্ট থেকে টাঙ্গরেলে, কি বললা তুমি? টাঙ্গরেলের থেকে একটু দূর স্যার, একটু সামনে ফ্রি করা আর কি, ফ্রি স্পেস, মানে কতদূর সামনে ওইটা বলা নাই, তুমি ওইটা ঘেসেই ধরতে পারবা। ঠিক আছে, ওখান থেকে শুরু করে কোথায় আসি শেষ হবে? হিল অফ দ্য সুইচ, এটা হচ্ছে সুইচ লিড। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? কিন্তু লিডটা খুব ডিফাইন, হিল অফ দ্য সুইচ থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। কার্ভ লিডটা হচ্ছে স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। এখন আমরা মেথড 1 এ যাই। মেথড 1, an imaginary point, আমি এটাকে একটু রিড আউট করি, তারপর তোমাদেরকে শর্টলি বুঝাবো। an imaginary point situated and a straight distance ahead দেখছো, of the toe of the switch on a straight main track is considered as a springing point of the crossing curve. ঠিক আছে, খেয়াল করো এই ছবিটার দিকে, খেয়াল করো এখানে একটা ডটেড লাইন টানা আছে, ঠিক আছে না? তার থেকে একটু সামনে স্প্রিংিং পয়েন্ট। ঠিক আছে, এই পয়েন্টটাকে এ ডি লাইনটা হচ্ছে স্প্রিংিং পয়েন্ট, একটু এহেড অফ দ্য কিসে থেকে, ইয়ার থেকে সুইচ অফ দ্য স্টেট, সুইচ থেকে একটু সামনে। তারপর কি বলছে? consider spring point of the crossing curve, and the theoretical nose of the crossing curve is considered at the end point of the crossing curve. Theoretical nose of crossing curve, মানে theoretical nose, এটা theoretical nose of crossing যেখানে ইন্টারসেক্টিং করছে সেই পয়েন্টটা হচ্ছে আমাদের ক্রসিং এন্ড পয়েন্ট। মানে তাহলে আমি মেথড 1 এ অ্যাজাম্পশন বলো, কনসেপ্টটি বলো, সেটা কি? এর শুরু হচ্ছে কোত্থেকে? স্প্রিংিং পয়েন্ট। স্প্রিং পয়েন্টটা কোথায়? এহেড অফ দ্য টো অফ দ্য সুইচ, টো অফ দ্য সুইচের একটু সামনে। ঠিক আছে, আর শেষ কোথায়? শেষ হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। সবার কাছে ক্লিয়ার কিনা? এখানে লেখা হয়েছে যাই, তোমরা বুঝে নেবা এটা ক্লিয়ার, এটা তোমরা তোমাদের ভাবে লিখতে পারো। ক্লিয়ার কিনা?
ক্লিয়ার? ইয়েস স্যার। আবার বলতেছি, খেয়াল করো, আমরা মেথড 1 এর অ্যাজাম্পশনটা কি বলতেছি, এর শুরু করতে গিয়ে স্প্রিংিং পয়েন্ট ahead of the toe of the switch, that is called springing point. ওটাকে স্প্রিংিং পয়েন্ট বলতেছে। স্প্রিং পয়েন্টের ডেফিনিশনটা কি, ahead of the toe of the switch, ঠিক আছে? এখান থেকে শুরু, শেষ কোথায়, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, দ্যাট ইজ কল্ড মেথড 1। মেথড 1 এর অ্যাজাম্পশনটা কি, যদি তোমাদের পরীক্ষা আসে হোয়াট ইজ দ্য অ্যাজাম্পশন অফ মেথড 1, তখন তোমাদের লিখতে হবে ইট স্টার্ট থ্রু দ্য দুইটা ওয়ার্ড। স্টার্ট কোথায়, এন্ড কোথায়? স্টার্ট কোথায়, স্প্রিংিং পয়েন্ট হুইচ ইজ ahead of the ক্রসিং কার্ভ, আর এন্ড কোথায়, এন্ড থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং, শেষ। এইটা হচ্ছে মেথড 1। ক্লিয়ার সবার কাছে বলো এখন? হ্যাঁ জি স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার। তোমরা যেভাবে ঘুমাইতেছো না কি আল্লাহ জানে। আচ্ছা, আমি আবার এবার আসি। তাহলে এখন আমরা দেখো, আমরা একটা ছবি এইটা আঁকলাম, এখান থেকে বলছি দিস ইজ দ্য অ্যাঙ্গেল আলফা, এই এ টু সি যোগফল টান দিলাম নীলটা, সেটা আলফা বাই 2 ট্রায়াঙ্গেল ফর্ম করার জন্য। আর এখান থেকে R1 রেডিয়াস অফ কার্ভেচার, এই রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে R1, ও সি রেডিয়াস অফ কার্ভেচার, আর R0 সরি, হ্যাঁ না R0 না, R0 এখান পর্যন্ত না, R0 হচ্ছে এখান পর্যন্ত, R0 এখান পর্যন্ত। আর হচ্ছে OC ইজ নাথিং বাট দ্য R, ক্লিয়ার রাখিও, OC ইজ নাথিং বাট দ্য R, ঠিক আছে? কোনটা আর দেখি তো, আর না সরি সরি সরি, R0 ঠিক আছে, OC ইজ নাথিং বাট R0, আর হচ্ছে এই এখান থেকে শুরু হবে R। যাই হোক, আমরা একটু পরেই দেখবো এই জিনিসটা। যাই হোক, এখন আমরা এখানে কি করলাম, আমি নাম্বারিং করলাম A B C, মানে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে সোজা টান দিলাম A B C, আর A আর C যেখানে ইন্টারসেক্ট করছে এটা D। তাহলে আমার ট্রায়াঙ্গেল AC যোগ করলাম, একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো। তাহলে আমাদের এখন আমরা কি বুঝলাম, আমরা যদি এখান থেকে ট্রায়াঙ্গেল A B C হুইচ ইজ নাথিং বাট ADC, একই কথা, ঠিক আছে না? একটা A B C D এই ট্রাপিজিয়ার এই রেক্টেঙ্গুলারকে আমি মাঝখান দিয়ে ভাগ করলাম, করে বলতেছি AC ট্রায়াঙ্গেল ইজ নাথিং বাট দ্য ADC। তাহলে এখান থেকে আমি যদি বলি আলফা বাই 2 ইজ নাথিং বাট, এখানে লেখা আছে 10 আলফা বাই 2 ইজ নাথিং বাট AD বাই DC, লম্ব বাই ভূমি। হোয়াট ইজ AD? AD ইজ নাথিং বাট BC, আর DC ইজ নাথিং বাট AB, BC বাই AB। হোয়াট ইজ BC? BC কত, দুইটা রেলের গ্যাপ, গ্যাপটা কি, গেজ লাইন G। আর হোয়াট ইজ AB? AB ইজ নাথিং বাট CL, দেখছো এখানে CL, তাহলে G বাই CL। তাহলে কার্ভ লিড ইজ ইকুয়াল টু G বাই 10 আলফা বাই 2, therefore G is equal to cot alpha by 2। সিম্পল ইকুয়েশনে আমার লিড গুলা বের করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ লিড গুলা কি এবং তার ক্যালকুলেশন গুলা কি। আমরা এখন কার্ভ লিডটা খুব ইজিলি বের করছি, কি গেজ লেন্থকে cot alpha by 2 দিয়ে ভাগ করলেই গুণ করলে cot alpha by 2 দিয়ে গুণ করলেই আমরা কার্ভ লিড পেয়ে যাব। তারপর হচ্ছে ট্রায়াঙ্গেল OCD, OCD এই ট্রায়াঙ্গেলে কি আসতেছে, O is the center of the curve, আচ্ছা ঠিক আছে, একই কথা, এটা কার্ভ OCD। তাহলে সাইন আলফা, এই অ্যাঙ্গেলটা সাইন যদি আলফা হয়, তাহলে আমরা কি করব, আমরা বলবো সাইনটা কি, লম্ব DC বাই অতিভুজ OC, DC বাই OC। What is DC? DC is nothing but AB divided by OC. OC is nothing but R0, আর AB is nothing but CL by R0. Therefore R0 is equal to CL by sin alpha. এটা আমাদের আরেকটা বাইর করতে হয়, আমরা শুধু লিড বাইর করি না, সাথে রেডিয়াসটা বাইর করে দিতে হবে, ঠিক আছে? R0 is equal to CL by sin alpha, which is nothing but R0 is CL into সাইনটা হচ্ছে cosec alpha, ঠিক আছে? এটা আলফা বাই দিয়ে রাখতে পারো। আর হোয়াট ইজ R? R is equal to R0 মানে সেন্টার, মানে হাফ যেটা যাবে সেটা হচ্ছে R। আরটা হচ্ছে
R0 মাইনাস G/2, R0 কি G/2 দিয়ে এই গেজ লাইনের অর্ধেক করলেই আর বেড়ে যাবে। তাহলে আমাদের এখানে নতুন একটা জিনিস হচ্ছে আর। হোয়াট ইজ আর? আর ইজ নাথিং বাট দ্য রেডিও কার্ভেচার R0 ডিভাইডেড R0 মাইনাস G/2 ইজ নাথিং বাট দ্য আর। তারপরে বলতেছে এখন আমাদের বাকি আছে, আমরা পাইছি কার্ভ লিড পাইছি, লিড আর সুইচ লিডের ইকুয়েশন এখনো পাইনি। এটা হচ্ছে ইন্টারমিডিয়েট তোমরা শিখছো, যখন ফর দ্য কার্ভ অফ লার্জ রেডিয়াস এন্ড রিলেটিভলি স্মল ট্যানজেন্ট, খুব বড় লার্জ রেডিয়াস হলে এবং ট্যানজেন্টটা যদি ছোট হয় তাহলে কি হবে? তাহলে বলছে এই যে ট্যানজেন্ট ডিসটেন্সটা, গ্যাপটা ডি, এই গ্যাপটা হচ্ছে ডি, ডি ইজ ইকুয়াল টু ট্যানজেন্ট ডিসটেন্স, ট্যানজেন্ট ডিসটেন্স মানে a2d হোল স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস রেডিয়াস R0। মানে এটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো, যখন কার্ভটা কি ট্যানজেন্টটা ছোট, কার্ভটা খুব বড় হয়, তখন বলতেছে যে এই যে ট্যানজেন্ট থেকে যে ডিসটেন্সটা আমরা পাবো সেই গ্যাপটা, কোনটা গ্যাপ? এখান থেকে এইটা এখানে দেখাচ্ছে, মানে এখান থেকে এই গ্যাপটা ইজ ইকুয়াল টু এ, এই পয়েন্টে, এই পয়েন্ট এ, এই পয়েন্টে এখানে বলা হয় নাই কিন্তু এখান থেকে আমরা জানি SL, ট্যানজেন্ট ডিসটেন্স হোল স্কয়ার ডিভাইডেড বাই টুয়াইস রেডিয়াস R0। দেয়ারফর আমরা এখানে দেখি D is equal to tangent distance SL slide lead, sorry, switch lead whole square divided by 2 into radius R0. Therefore SL is equal to root over 2 R0D. এটা এখান থেকে বাইর করা যায় ইজিলি। তাহলে এটা যদি SL পেয়ে যায়, আমি L জানি, কার্ভ লিড জানি, সুইচ লিড জানি, তাহলে লিড ইজ ইকুয়াল টু কার্ভ লিড মাইনাস সুইচ লিড। সিম্পল হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার? স্যার এই আলফাটা কি অ্যাঙ্গেল অফ ক্রসিং? হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ক্রসিং। স্যার তাহলে এটা এই ও এর ক্রসিং কার আগে বলো, এটা ক্রসিং হচ্ছে ব্রাঞ্চ ট্র্যাক এবং মেইন ট্র্যাকে। এবার বলো কি বলতে চাও? স্যার তাহলে ও এর মাঝখানে আলফা কোনটা কোথা থেকে আসলো? ও এ যে যেখানে আমরা রেডিয়াস অফ কার্ভেচার হিসাব করতেছি আর এই লাইনটা টানছি এ ও, এই দুটোর মাঝখানে আলফা অ্যাঙ্গেলটা কিভাবে আসলো? এই সর্বনাশ, এই ইন্টারমিডিয়েট তুমি ইয়া ভুলে গেছো সব? হ্যাঁ, তো বুঝছি যে একটা দুইটা মানে একটা আর্ক হলে আর্কের মাঝখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করবে, কিন্তু স্যার ওই অ্যাঙ্গেল অফ ক্রসিং এর অ্যাঙ্গেলটা এখানে কিভাবে আসলো? আচ্ছা প্রথম তো আগে এটা বুঝো, এই অ্যাঙ্গেলটা সমান এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? ঠিক আছে, আগে এটা শিওর তো? জি জি স্যার। আচ্ছা এখন তুমি খেয়াল করো তোমাদেরকে নিয়ে। আচ্ছা যাই হোক, এইটা কত 90 ডিগ্রি। তুমি এই ইকুয়েশনটা সলভ করো না। ওডিসি ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা কি? এটা 90 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ জি স্যার, রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে না? জি স্যার। এই লাইনটাকে তুমি যে এক্সটেন্ড করো, তুমি এখন দেখো এই লাইনটা, তার মানে তোমার দরকার হচ্ছে, তোমাকে বোঝানোর দরকার হচ্ছে এইটা আছে 90 ডিগ্রি আর এখানে 90 ডিগ্রি আছে। 90 ডিগ্রির মধ্যে এই অ্যাঙ্গেলটা হলে এটা আলফা। আচ্ছা ঠিক আছে, এখন তুমি কিভাবে দেখাবো? এটা হচ্ছে আলফা, এটা আলফা, এই জায়গাটা আলফা আছে, আর এখান থেকে আসতেছে এই ট্রায়াঙ্গেলের আমার, এটা যদি থিটা হয়, এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা হচ্ছে আলফা। খেয়াল করো, তুমি সবাই একটু খেয়াল করো, ওতে কোয়েশ্চেনটা এখানে আলফা হলো কেমনে করে। ওডিসি ট্রায়াঙ্গেলে এখানে একটা স্ট্রেট লাইন টানলাম, এটা 90 ডিগ্রি, আর সি থেকে এটা 90 ডিগ্রি। এটা যদি অ্যাঙ্গেল, এটা যদি একটা অ্যাঙ্গেল হয়, তাহলে এই কোণাটা কি অ্যাঙ্গেল? আলফা। কেমনে বুঝলা এটা আলফা? এটা 90 মাইনাস আলফা। 90 মাইনাস আলফা, দ্যাট ইজ 90 ডিগ্রিতে এটা হলে এটা 90, আর বাকি 90 থেকে সিটা বাদ দিলে এটা আলফা হবে, সিটা বাদ দিলে এটা আলফা হবে। এটা যদি আলফা হয় তাহলে এই লাইন আর এই লাইন প্যারালাল লাইন, এটা ইন্টারসেক্টর, এটা আলফা হলে এটা আলফা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার।
আচ্ছা, যাই হোক, আরে এগুলো জ্যামিতি তোমরা নিজেরা না করবো, এগুলো কি ইন্টারমিডিয়েট লেভেল জ্যামিতি তোমাদেরকে এখন 4th ইয়ার লেভেল 2 তে শেখাবো, থার্ড ইয়ারে। আচ্ছা যাই হোক, এটা একটু দেখলে তোমরা চিন্তা করলে তোমরা সবই পারবা, তোমরা চিন্তা কম করো আর কি, চিন্তা করবে ম্যাথমেটিক্সে একটু চিন্তা করলে খুব ভালো হয়। যাই হোক, এটা মেথড 1। এবার আমরা চলে যাব মেথড 2। আমরা মেথড 2 আর 3 নেক্সট ক্লাসে বলবো। আমি খালি অ্যাজাম্পশনটা বলে যাই, আমি এখানে আর পড়তেছি না। অ্যাজাম্পশনটা বলতেছে কি, মেথড 2 তে অ্যাজাম্পশন হচ্ছে স্টার্ট হচ্ছে হিল অফ দ্য সুইচ, এন্ড হবে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। আমি সরাসরি তোমাদেরকে অ্যাজাম্পশনটা বলে দিচ্ছি। মেথড 2 এ, মেথড 1 এ অ্যাজাম্পশনটা ছিল স্টার্ট করতেছে কিসে থেকে, স্প্রিংিং পয়েন্ট অফ দ্য স্প্রিংিং পয়েন্ট বলা হবে না, স্প্রিংিং পয়েন্ট অফ দ্য ক্রসিং কার্ভ। ক্রসিং কার্ভে একটু সামনে স্প্রিংিং পয়েন্টটা, বা স্প্রিংিং পয়েন্ট সাইড ডিস্টেন্স হেড অফ দ্য টো অফ দ্য সুইচ, সরি, স্প্রিংিং পয়েন্ট দ্য ক্রসিং কার্ভ হুইচ ইজ নাথিং বাট দ্য হেড অফ দ্য টো অফ দ্য সুইচ। সাইড ডিস্টেন্স হেড অফ দ্য টো অফ দ্য সুইচ। টো অফ দ্য সুইচ থেকে একটু সামনে স্প্রিংিং পয়েন্ট থেকে এটা স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। মেথড এই যে আমরা বলতেছিলাম যে একটু সামনে, এটা কতটুকু সামনে, এটা কি হেড মানে একদমই নাই, মানে তুমি একটা কাগজটা বসায় দাও, একটা কাগজ টানলে কাগজে কোনো থিকনেস আছে নাই ধরে নাও, সেটাই হচ্ছে এ হেড, মানে এটা অলমোস্ট জিরো। তাহলে বলার দরকার কি যে একটু সামনে, ওইটা বলি তাহলে না কেন, তোমাদেরকে তো মহাসামনে আমার এই তাহলে তোমরা তো কেউ কোশ্চেনই করো না। এই যে এখানে একটা আমি লাইন টানছি না, একটা গ্যাপ আছে না, এই গ্যাপটা আছে না, আসলে কতটুকু সামনে, এখান থেকে বলো তো দেখি এবার, এই গ্যাপ যতটুকু ঠিক ততটুকু সামনে। আমি যখন এই লাইনটা এসি লাইনটা টানবো তখন এইটা পয়েন্ট ইন্টারসেক্ট করবে একটাকে। এটা যদি আমি এখানে করি তাহলে কিন্তু একে ইন্টারসেক্ট করে না। তুমি খেয়াল করছো কতটুকু সামনে হলো? এখন এই যে ডি ডিস্টেন্সের সামনে হবে। আমি বলছি একটু স্লাইড, আসলে স্লাইড, ওই যে ক্লিয়ার কিনা এখন দেখো। জি স্যার, একটু সামনে, একটু, হ্যাঁ একটু মানে কতটুকু, এখন কিন্তু ডিফাইন করে ডিসটেন্স পর্যন্ত, হ্যাঁ ডি ডিসটেন্স পর্যন্ত, হ্যাঁ ডি ডিসটেন্স যতটুকু ঠিক ততটুকু সামনে যাবে, তাহলে এসি লাইন একটা স্ট্রেট লাইন হবে, না হলে হবে না। ঠিক আছে, তাহলে মেথড 1 গেল। মেথড 2 কে বলতেছে, মেথড 2 হতেছে সুইচ হিল অফ দ্য সুইচ থেকে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। ঠিক আছে না, ক্লিয়ার? তাহলে এই মেথডে আমরা কি পাবো না, এটা আমরা কি পাবো না, এখানে আমরা লিড পাবো, কার্ভ লিড আর সুইচ লিড পাবো না, কারণ হিল অফ দ্য কারণ স্প্রিংিং পয়েন্ট থেকে শুরু করা হয় নাই, এই কারণে। হ্যাঁ, এই না শুরু করা হয় না বলবো না, তোমরা বলবা এটা শুরু হয়েছে হিল অফ দ্য সুইচ। হ্যাঁ, হিল অফ দ্য সুইচ, সেই জন্য ওই স্প্রিং পয়েন্টের নাই, স্প্রিং অফ দ্য টো অফ দ্য সুইচটা নাই। ঠিক আছে, হেড অফ দ্য টো অফ দ্য সুইচ নাই, সেই জন্য এখানে কার্ভ লিড আর সুইচ লিড পাবো না। আর এবার আসি মেথড 3 তে। মেথড 3 বলছে সেম, আগে অ্যাজাম্পশনের মতনই, সেই অ্যাজাম্পশনটা হচ্ছে হিল অফ দ্য সুইচ থেকে শুরু হয়েছে। ঠিক আছে না, কিন্তু শেষ হয়েছে কোথায়, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং না, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে এ হেড সামনে, একটু সামনে, কতগুণ সামনে, লেট দ্যাট ডিস্টেন্স ইজ এক্স ডিস্টেন্স সামনে আমার শেষ। তার মানে এই যে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং থেকে এক্স ডিস্টেন্স সামনে আমার এন্ড পয়েন্ট। তাহলে এখানেও আমি কি পাচ্ছি, এখানেও আমি কি পাচ্ছি, এখানেও আমি কার্ভ লিড এবং সুইচ লিড পাবো না, শুধু লিড পাবো উইথ রেসপেক্ট টু আলাদা। ঠিক আছে, ক্লিয়ার? আমি যদি এখন বলি মেথড 1, মেথড 2 এন্ড মেথড 3 এর মধ্যে অ্যাজাম্পশন গুলো কি কি? মেথড 1 এর অ্যাজাম্পশন হচ্ছে, মেথড 1 অ্যাজাম্পশন হচ্ছে স্টার্টিং পয়েন্ট হচ্ছে ahead of the toe of the switch, that is springing point of the curve, আর এন্ড পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। মেথড 2 এর অ্যাজাম্পশনটা কি, স্টার্টিং পয়েন্ট হিল অফ দ্য সুইচ আর এন্ড পয়েন্ট হচ্ছে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। মেথড 3 তে অ্যাজাম্পশনটা কি, স্টার্টিং ফ্রম হিল অফ দ্য সুইচ আর এন্ড পয়েন্টটা হচ্ছে ahead of the some ahead of the থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং। কতটুকু ahead, x ডিস্টেন্স। বাস, এখানে লেখা আছে ক্লিয়ারলি যে suitable point advance of theoretical crossing some other suitable point in advance of theoretical nodes of crossing, let this distance be called as x,
এক্স ডিস্টেন্সের সামনে থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিংটা, থিওরিটিক্যাল নোজ অফ ক্রসিং এ এক্স ডিস্টেন্সের সামনে তার এন্ড পয়েন্টটা, বাস শেষ। আমরা মেথড 2 আর 3 নেক্সট ক্লাসে পড়াবো। তোমরা এর মধ্যে যা বলছি আজকে একটু একটু দেখে নিও কিও, এটা কাজ মানে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মেথড 1টা খুব ইজি, মেথড 2 and 3, 2 আর 3 আরো জটিল, এটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? আজকে মেথড 1 কি কোর্স মেথড? সরি বলো স্যার মেথড 1টা যে মানে ওই সময় পড়াইলেন 3 কোর্স মেথড না তোমার না স্যার, ওই যে ওই সময় যে পড়াইলেন আমি মেথড ওখানে কি বলছি, ওখানে বলছি ক্রসিং অ্যাঙ্গেলের মেথড 2 হচ্ছে ডেভেলপড কান্ট্রির জন্য স্যার। হ্যাঁ এই যে আমি স্লাইডে দেখাচ্ছি এখন ক্রসিং অ্যাঙ্গেলকে কিভাবে তুমি বসাবা, সেই জন্য মেথড এখানে 1 2 3 বলছে। আর এটা হচ্ছে ডিফারেন্ট লিডস ক্যালকুলেশনের জন্য মেথড আছে 1 2 3। ডিফারেন্ট লিডস কি, সুইচ লিড, লিড, কার্ভ লিড, এই তিনটা লিড আছে। এই তিনটা লিড কিভাবে ক্যালকুলেট করব, ক্যালকুলেট মেথড 1, মেথড 2, মেথড 3। মেথড 1 এ তিনটা পাওয়া যাবে, মেথড 2 তে শুধু লিড পাওয়া যাবে, মেথড 3 তে শুধু লিড পাওয়া যাবে। কেন পাওয়া যাবে তা তোমরা বুঝে নিচ্ছ, বুঝবো আমরা নেক্সট ক্লাসে। অ্যাজাম্পশন থেকে আমরা বলছি পাওয়া যাবে না, শেষ, আর কিছু না। এই method 1 2 3 is calculation for the leads, different type of leads and their calculation, method 1 2 3। আর এর আগে যেটা বলছি সেটা হচ্ছে পয়েন্ট অফ ক্রসিং, মানে ক্রসিং অ্যাঙ্গেলের সেটআপ, ক্রসিং অ্যাঙ্গেল ক্যালকুলেশন কিভাবে করবা সেটা হচ্ছে অন্য জিনিস। এটা মেথড, এটা কোল রাইট অ্যাঙ্গেল, সেন্টার লাইন মেথড, আইসোলেশন ট্রায়াঙ্গেল মেথড, ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আজকে আমি আর ক্লাস কন্টিনিউ করছি না, শেষ। নেক্সট ক্লাসে দেখা যাবে। কই আমার, সরি, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম স্যার।